এটা তো আপনার হচ্ছে কাজগুলো কি যে আপনি যখন কাজ করবেন আপনার সব মার্কেট প্লেসে ক্লায়েন্ট থাকবে না। আমরা ফ্রিল্যান্সিং বলতে বুঝি যে ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে আমার সব মার্কেট প্লেসে আসবেন, আপনার ক্লায়েন্ট হ্যান্ড করতে হবে। আপনি ফ্রিল্যান্সিং না করেন একটা জব করেন, আপনি যখন একটা জবে যাবেন অ্যাজ এ এসইও এক্সপার্ট, তখন তারা কি ধরবে যে আপনাকে বলবে আপনাকে এই ওয়েবসাইটটা দিলাম, এই ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে ফাইন্ড আউট করেন। তখন ওটার জন্য তো আপনি আলাদা তাকে চার্জ করবেন। অফিসে তো আপনি বসকে এটা বলতে পারবেন না যে আমাকে চার্জ করে। আপনি ওটা আলাদা অডিট করবেন, অডিট করে একটা হচ্ছে ডকশিট নিলেন, ডকশিটে কি কি তার প্রবলেম আছে সেটা দিলেন, সব কিছু দিয়ে। আর যেটা বলতে নিছিলাম যে যদি আপনারা অ্যাজ এ টিম কাজ করেন, হ্যাঁ আলাদা টুলস আছে। টুলসটা হচ্ছে এসইও চেকার। হ্যাঁ এসইও চেকার, অনেকগুলো টুলস আছে, আপনারা এগুলো রিসার্চ করবেন, যার কাছে যেটা সুবিধা হয় শেয়ার করবেন সাথে সাথে। যে আমি নতুন এই না, আমি হচ্ছে কি আমি সেই যুগ যুগ ধরে যেটা পাচ্ছি ওইটাই কাজ করতেছি। তারপরে আমি যদি নতুন কোনোটা ফাইন্ড আউট করি তাহলে আবার সেটা কনভার্ট করি। যেমন ক্যানভায় আমি কাজ করি অনেক দিন ধরে, তারপরে কি দিয়ে সিমরাশ, আচ্ছা হ্যাঁ ফ্রি। আপনি পার ডে হচ্ছে 3টা ওয়েবসাইট অডিট করতে পারবেন। ওখানে গিয়ে জাস্ট নরমাল যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল কোনটুকু দেবেন www থেকে .com, ওটা পেস্ট করে দিলে ওটার একটা পুরো অডিট চলে আসবে। তাহলে ম্যাম আমরা টেস্ট করে দেখতে পারবো যে কোন হ্যাঁ এখনই টেস্ট করে দেখেন। ইমেল এক্সট্রাক্টর গুগল ক্রোমে ইমেল এক্সট্রাক্টর গেলে আপনি যে কোনো ওয়েবসাইটে যেমন ওপেন করছেন, ওপেন করার পর এই যে আমার আইকনে দেখা যাচ্ছে 1, এটার উপরে ক্লিক করলে এই ওয়েবসাইটে যেই ইমেলটা আছে সরাসরি ইমেলটা শো করবে। এটা আমরা ইমেল মার্কেটিং এর জন্য, হ্যাঁ অনেক জায়গায় হাইড করা থাকে। কন্টাক্টে যদি না থাকে তখন হচ্ছে এটা আপনার হাইড করা থাকে। আর ইমেল ফাইন্ডার দিলে দেখা যাবে টোটাল কতগুলো ইমেল আছে এটার আন্ডারে সব চলে আসে, এই যে এটা চলে আসে। ইমেল এক্সট্রাক্টর, ইমেল ফাইন্ডার যেটা দেয়, ইমেল ফাইন্ডারে সরাসরি কোন ইমেল অ্যাড্রেসের আন্ডারে ও ওপেন করছে ওটা দেয়া থাকে। এখন অডিট করাটা যে দেখাবো সবাই না আসলে, হ্যাঁ হ্যাঁ আমি চাচ্ছিলাম ওইটাই আজকে, আমি তো এটাই চাচ্ছিলাম যে ওয়েবসাইটটা দেখে আপনাদের জাস্ট অডিটটা দেখাই দিব, এটাই তো ইন্টারেস্ট। না তাহলে হচ্ছে আজকে আপনাদের 3জনকে আমি স্পেশালি ক্যানভা হচ্ছে দেখাই দিচ্ছি। আর আজকে গিয়ে আজকে কি আমি নেক্সট মঙ্গলবার টেক্সট দিব যে আজকে ক্লাসে যারা, এবং আগামী ক্লাসের হচ্ছে রেকর্ড 1 সপ্তাহ পরে দিব। যারা আপনাদের দরকার পার্সোনালি নক দিয়ে রেকর্ড দিয়ে দিব, কারণ আপনারা যারা কষ্ট করে আসছেন সেটা রেকর্ড পাচ্ছেন। বাকিরা এভাবে তো আসলে ক্লাস হয় না, এভাবে করে ক্লাস হয় না। ইমেল ফাইন্ডার, ইমেল এক্সট্রাক্টর দুইটা দিয়েই আপনি ইমেল অ্যাড্রেসগুলো সার্চ করতে পারবেন, দুইটা দিয়েই। হ্যাঁ হ্যাঁ আপনার ইমেল এক্সট্রাক্টর আর ফাইন্ডারে কি, ইমেল এক্সট্রাক্টরে আপনার শুধু একটা পাবেন, সবগুলো পাবেন না, সব ইমেল অ্যাড্রেসগুলো পাবেন না। ইমেল ফাইন্ডারে যদি যান তখন দেখবেন ওর আন্ডারে 6টা 7টা কতগুলো ইমেল অ্যাড্রেস আছে সবগুলো খুঁজে পাবেন আপনি। যে কোনো একটাতে মেইল করলে, এখন দেখেন এখানে সরাসরি কি আছে, একটা হচ্ছে ইমেল কন্টাক্ট, একটা কন্টাক্ট অ্যাপেল গ্যাজেট, আর একটা হচ্ছে ইনফো। তো আমার এখানে বুঝতে হবে আমি যদি কন্টাক্ট করতে চাই তাহলে কন্টাক্ট অ্যাপেল গ্যাজেটে যাব। হ্যাঁ এইটাই, এইভাবে করে তারপরে এগুলো সাধারণত ইমেল মার্কেটিং এর জন্য যখন করব তখন আপনি কি করবেন, এখন ওইটাই কথা যে আপনি পার্সোনালি কাজ না করে অ্যাজ এ টিম যদি কাজ করেন, আপনার একজন গ্রাফিক্স ডিজাইনার আছে টিমে, আপনার একজন ওয়েব ডেভেলপার আছে, তখন আপনি কি
না অফিসে তো আর আপনি এভাবে হচ্ছে মেইল করে করে ক্লায়েন্ট খুঁজবেন না 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 ঠিক আছে হ্যাঁ কাজ থাকবে ওরা তারপর ওরা যদি চায় যে হ্যাঁ আমার কিছু ক্লায়েন্ট দরকার আপনি মার্কেটিং এর কাজটা করেন তখন আপনি এভাবে কাজ করতে পারবেন তখন আপনি ওভারঅল আপনি একটা ডকশিট নিয়ে তাকে একটা রিপোর্ট প্লেস করলেন যে তোমার ওয়েবসাইটটা আমি অডিট করলাম গ্রিটিংস দিয়ে অডিট করলাম অডিটে আমি এই প্রবলেমগুলো তুমি যদি চাচ্ছ ওয়েবসাইটটা স্টেবল রাখতে তো আমি তোমাকে এই সার্ভিস আমাকে অফার করো আমার অফার লেটারগুলো এমন হবে না যে আমাকে হায়ার করো যে কোনো জায়গায় আপনি আপনাকে হায়ার করুক এইভাবে করে প্লেস করবেন না যে তোমার এই প্রবলেম আছে আমি তোমাকে এইভাবে হেল্প করতে পারি এটা বলতে হবে আমি তোমাকে এই সার্ভিসটা দিয়ে হেল্প করতে পারি তুমি যদি চাও আমার সাথে কন্ট্যাক্ট করো ম্যাম আরেকটা কোশ্চেন ছিল আমি যে ইয়াতে করছি পোর্টফোলিওটা ওটা মানে এমনি ওভারঅল এটা ঠিক আছে না যেভাবে কন্টেন্ট ওটা লিখেছি যে আমি কি কি সার্ভিস দিতে পারবো এখনো চেক করি নাই শেষ পর্যন্ত আমি আপনার কন্টেন্টে গিয়ে আটকে দিচ্ছি হ্যাঁ কন্টেন্ট গুলো লেখার অভ্যাস করেন হ্যাঁ হ্যাঁ তাহলে ওটা মোটামুটি হয়ে গেল আর এখন চ্যাট জিটিপি আছে মোটামুটি প্রম্পট দিলে নিজের মতো একটু কাস্টমাইজ করে আচ্ছা তাহলে ওইটাই করলেন তো যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা যদি অ্যাজ এ টিম কাজ করেন যে এভাবে অনেকে আছে তখন আপনি সব প্রবলেমগুলো তাকে রিপোর্ট করেন আর আমাদের মোস্ট অফ দ্য পার্সনদের একটা ভুল হয় এটা শুধু যে ফরেন ক্লায়েন্টের জন্য তা না আমি লাস্ট মান্থে হচ্ছে একটা আমার অফিসে সিভি নিয়ে একটা রিসার্চ করে তখন দেখলাম কি আমাদের দেশে আমরা বলি কি যে সিভি দিচ্ছি কিন্তু সিভি হচ্ছে অ্যাকসেপ্ট করতেছে না আমাদের সিভির অ্যাপ্রোচটা তারপরে হচ্ছে আমরা যখন যে কোনো জায়গায় একটা মেইল করি যে কোনো একটা পজিশনের জন্য অ্যাপ্লাই করি ম্যাম মানে ফর্মাল ওয়েতে নাই ফর্মাল ওয়েতে নাই তারপরে মেইলে আপনি নরমাল একটা মেইলে কি বলবো সিভি যখন সাবমিট করবেন বা আপনার রিজিউমি সাবমিট করবেন মেইলে আপনি নরমাল একটা গ্রিটিংস আমরা নরমাল গ্রিটিংস বলতে বুঝি হাই হ্যালো এখানে তো আমার ফর্মাল ওয়েতে হাই হ্যালো না এখানে কি আমি কিভাবে কাজ করি আমাকে কেন হায়ার করবে আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারবো আমরা সরাসরি তাকে রিকোয়েস্ট করি যে প্লিজ আমাকে অ্যাজ এ ক্যাপাবল হিসাবে আপনি আমাকে ক্যান্ডিডেট হিসাবে সুযোগ দেন না আপনার ভাষাটা এটা হবে না আপনার ভাষা হবে কি আমি দেখো আমি হচ্ছে এই কাজে এক্সপার্ট আমার এই কোয়ালিটিসগুলো আছে এই স্কিলগুলো আছে তুমি যদি চাও আমি তোমাকে এই কাজে হেল্প করতে পারি তোমার হেল্প দরকার হলে আমার সাথে কাইন্ডলি কন্ট্যাক্ট করো জিনিসটার সেম জিনিস আপনিও অ্যাপ্লাই করতেছেন আমিও অ্যাপ্লাই করতেছি আমি কি তার কাছে বেগিং অফ করতেছি যে আমাকে জবটা দাও আমাকে কাজটা দাও আমার কাজটা দরকার তখন কি উনি আমাকে আন্ডার এস্টিমেট করবে কিন্তু আপনি যখন বলতেছেন যে হ্যাঁ আমার এই কোয়ালিটিস আছে আমি আপনার এই প্রবলেম সলভিংটা করতে পারি আপনার যদি হেল্প লাগে আমার সাথে তখন এটা কি আপনি সেম জিনিসে সেম পজিশনে আপনি কি খুব কনফিডেন্টলি কথাটা বলছেন আপনি এই কথাটা কখন বলবেন হ্যাঁ আমি যখন কনফিডেন্ট যে আমি এই প্রবলেমটা সলভ করতে পারবো তখনই কিন্তু আপনি একজনকে বলতে পারছেন যেমন আমি কিওয়ার্ড রিসার্চ পারি তার হচ্ছে গোল্ডেন রেশিওটা পারি তাহলে আমি ওভাবে লিখবো যে আমি এটা পারি আমি আপনাকে চাইলে হেল্প করতে পারি হ্যাঁ আমার কিওয়ার্ড রিসার্চের উপরে লাস্ট 2 বছর যাবত আমি কাজ করতেছি আমার 2 বছরের এক্সপেরিয়েন্স আছে আমি বিভিন্ন ক্যাটাগরির নিশের উপরে কিওয়ার্ড দিতে পারি আপনাকে আমি 100+ কিওয়ার্ড দিতে পারবো তার মধ্যে আমি 5 আর 10 কেজিআর রিলেটেড কিওয়ার্ড দিব আপনার যদি আপনার ওয়েবসাইটে যেটা খুব ইফেক্টিভলি কাজ করবে সাথে কি আমি এই কাজটা পারি না শুধু আমার এই সার্ভিসটা নিলে আমি এই কাজটা দিয়ে তোমার বেনিফিট হবে তোমার কি বেনিফিট হবে আমি কিন্তু ইনডাইরেক্টলি সেটা বলে দিচ্ছি যে তুমি যদি এটা তোমার ওয়েবসাইটে কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা ইউজ করো তো এটা তুমি বেনিফিটেড হবা তোমার যদি কোনো হেল্প লাগে কাইন্ডলি আমাকে ফিল ফ্রি টু ইনবক্স মি জিনিসটা সেম প্যাটার্ন আমরা বলি কি আমাদের সেম আপনার কি বলবো প্রেজেন্টেশনের ওয়েটা হচ্ছে ডিফারেন্ট এবং আপনার এটা দিলেই কিন্তু তখন আমরা সিভিতে যখন দেখি এই জিনিসগুলো যারা কনফিডেন্টলি এই কথাগুলো বলতে পারে তাদের এবং আপনি প্রাইভেট সেক্টরগুলোতে দেখবেন ইন্টারভিউতে যারা যাবেন আপনাকে আগে জিজ্ঞেস করবে আপনার প্রবলেম সলভিং নলেজ কি আছে আপনি কোথা থেকে কি পড়াশোনা করছেন আপনার সিজিএ কত কিচ্ছু জিজ্ঞেস করে না আপনাকে আমি এখানে কেন নিব
একদম এক্স্যাক্টলি এটাই জিজ্ঞেস করে আপনি আমাদেরকে কিভাবে হেল্প করতে পারবেন। আমাদের ওই আমি লাস্ট মান্থ এটাই আমার মাথায় ঘুরছে যে আমরা কোন দিকে যাচ্ছি। আপনার অনার্স এটা আর কি ছোট করার কারো কিছু নাই, এটা আসলে কারোই দোষ না, আমাদের দেশের প্রেক্ষাপটটাই এমন হয়ে গেছে যে আমি সিভি দিচ্ছি, দুইটা দুইমুখী হয়ে গেছে। তারপরে আবার আরেকটা দুই মেরুতে কি একদম বিপরীত মেরু, পুরো অপোনেন্ট হয়ে গেছে। প্লাস আরেকটা জিনিস আমরা বলবো কি, এখন আমাদেরও কিছুটা ইয়ে আছে কি এডুকেশনাল সিস্টেম তো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা তো আমাদের হাতে তো বর্তমানে একটা ফোন আছে, স্মার্টফোন আছে, ওয়াইফাই আছে, নেটওয়ার্ক আছে, আমরা তো একটু রিসার্চ করব। আপনি বিশ্বাস করবেন না, আমি প্রায় 1400 থেকে 1500 হচ্ছে সিভি রিসার্চ করছি। শেষে দেখে আমার টিম নিয়ে আমরা টোটাল 3 জন, আমি শেষে ওদেরকে বললাম কি যে তোমরা, আমি 200 পর্যন্ত সিভি দেখলাম, তারপর আমি বলছি কি বাকিটা তোমরা দেখো, শুধু 4-5টা পয়েন্ট দিছি, এই পয়েন্ট কারা আছে তাদেরকে ফিল্টার আউট করে আমাকে দাও। কারণ আপনার নর্মাল যে একটা সিভির যে ফর্মাল ইমেজ, এই জিনিসটাই আমরা বুঝি না। হেডশট কি, আমরা আমাদের দেশে আমরা বলি কি যে পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্ট সাইজের ছবি বলতে কোনো কথা নাই, এটা কি একটা ছবির সাইজ, একটা ফটোগ্রাফের সাইজ, পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ। তো পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ এগুলো কিন্তু আমাদের এশীয় মহাদেশে চলে। ওইসব দেশে আপনি 2.2 মিলি ইঞ্চি, 2.2/3, ওরা কিন্তু জাস্ট সরাসরি রেশিওটাই কথা বলে। হ্যাঁ, ওরা কি ওখানে চাইবে কি হেডশট, হেডশট মানে কি আমার পুরো ফেসটা বোঝা যাবে, সেখানে আমার পুরো বডি ল্যাঙ্গুয়েজ, আমার হাতে কি ওয়াচ পরা, কি ড্রেস আপ, এটা তো জানার কোনো দরকার নাই। মানে আমার ফেসটা বোঝা যাবে। হেডশট মানে কি ক্লিয়ারলি আপনার ফেসটা দেখা যাবে, ক্লিয়ারলি আপনার ফেস, আপনার হেড থেকে জাস্ট কাঁধ বরাবর এটুকু দেখা গেলেই যথেষ্ট। সেখানে আমি ফার্স্টে ফিল্টার আউট করি শুধু প্রোফাইল পিকচার দেখে তাদের। একটা সিভি দিছে, হ্যাঁ আর কি খুবই আপনার এটা আর কি ওই পরিস্থিতিতে থাকলে আপনার হাসিও পাবে না, যে আপনার কষ্ট লাগতেছে যে আমি কাঁধে নিয়ে বসছি, এবং সব কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করা। আপনার তার সিভির ছবিগুলো এমন দেয়া, নৌকার গোলইয়ের উপরে ছবি দেয়া। হ্যাঁ, রেস্টুরেন্টে গেছে, সেখানে সেলফি ক্যামেরা দিয়ে ছবি তোলা। আমি তাকে কি হিসাবে, সে যে নর্মাল একটা হেডশটে হচ্ছে হ্যাঁ মিসম্যাচ করতেছে, তাকে আমি কিভাবে নিতে পারি? তো আমরা এই যে আমাদের ব্র্যান্ডিং জিনিসটা এখানে আমরা ধ্বংস করে দিচ্ছি। ইডেন থেকে মাস্টার্স করা ইংলিশে, খুব ভালো সাবজেক্ট। ইডেন কিন্তু যেমন তেমন কলেজ না, আমার কথা 4 বছর যে গ্রাজুয়েশন কমপ্লিট করা। আমরা তো এইচএসসি পর্যন্ত কিভাবে সিভি বা রিজিউমি লেখা, এটা তো ইংলিশে ইনক্লুড করা, তাই না? তো এই ব্র্যান্ডিং জিনিসটাই আমরা বুঝতেছি যে আমি আমাকে কিভাবে রিপ্রেজেন্ট করব। সেখানে ফার্স্টে খুবই জিনিসগুলো, এই জন্য আমি আর কি আমার ওই দিন আমি ওটা দেওয়ার পরে হচ্ছে পরের সপ্তাহে কোডার্সের বনানী ক্যাম্পাসে যাই। তখন আমাদের যে অপারেশন ম্যানেজার ফাহিম ভাইয়ের নাম শুনছেন আপনারা? তো ওই ফাহিম ভাই বলতেছে, আপু আপনার হচ্ছে স্ট্যাটাস দেখে আমারও মনে হয়েছে আমিও আপনার এই সিচুয়েশন হয়েছে, আমারও কান্না পাইছে। আমি বলি কি করবো বলেন? আমি বলি কি ভাই আপনারা কোডার্সে তাহলে একটা কাজ করেন, মানুষজনের একটা কোর্স নামান, যে কোর্সে থাকবে সিভি কিভাবে মেক করবে, সে কিভাবে তার পোর্টফোলিওটা রেডি করবে, এটার জন্য অ্যাটলিস্ট 10টা ক্লাস রাখি। বলতেছি আপনি খুব ভালো বুদ্ধি দিচ্ছেন, আসলে এটা দরকার, আসলেই দরকার। আমরা বলতেছি কি সিভি দিচ্ছি, চাকরি হচ্ছে না, হ্যান হচ্ছে না, ত্যান হচ্ছে না, কিন্তু এক্স্যাক্টলি সিভিতে যে প্রবলেম। না হলে বাংলাদেশে আপনি ফেসবুকে সার্চ করবেন, সেখানে আপনার সিভি রেডি করে দিচ্ছে, তার জন্য তারা টাকা ইনকাম করতেছে। একটা সিভি রেডি করতেছে 1000 টাকা। কোথায় আছি আমরা? একটা সিভি রেডি করতেছি 1000 টাকা। অনলাইনে আপনার ডকুমেন্টস ডিটেলস দিয়ে দেন, ওরা সিভি রেডি করে দিবে। এইটা হ্যাঁ করা যায়। আপনি যদি আপনার সার্ভিসটা সিভির, আমি বললাম কি আমি আমার এই ফ্রিল্যান্সিং লাইফে আমি কত উইয়ার্ড সার্ভিস দিছি। আমি সিভি দেই নাই, সরাসরি রিজিউমি রেডি করে দিছি। এই সার্ভিসটা ছিল। এখন হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে এটার কোনো ডিমান্ড নাই, এখন ওরা নিজেরাই কাজ করে, এখন ওরা নিজেরাই এটা নিয়ে কাজ করে। তো আপনার
এই টপিকটা এই প্রসঙ্গেই আসে যে আপনি যে কাজটা করেন, আপনার ক্লায়েন্ট হোক, একটা অফিস হোক, অফিসের বস হোক, আপনাকে ওইভাবে করে অ্যাপ্রোচ করতে হবে। আপনার ব্র্যান্ডিংটা আপনাকেই করতে হবে। আপনার ব্র্যান্ডিং আমি বা সে করবে না। আপনার নিজের কথা নিজেকেই বলতে হবে যে হ্যাঁ এখন কথা বলবো ঠিক আছে, কিন্তু সেই জন্য এটা না যে আমি অনেক কিছু পারি। পোলাইটলি যে হ্যাঁ আমার এই স্কিল আছে, এবং সবার শুরুতে আপনারা যে কোনো, যেমন আপনারা যে ইন্ট্রোডাকশন যেটা দিছেন, হ্যাঁ আমি এখান থেকে পড়াশোনা করছি, এই কাজ করতেছি। পড়াশোনার আগে আপনি বর্তমানে নিজের সম্পর্কে আপনার স্কিলগুলো কি কি, আপনি কত বছরের এক্সপিরিয়েন্স, ম্যাম স্কিল আমি আগে দেখেছি, হ্যাঁ তারপরে এডুকেশন। কত বছরের হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। আমি লাস্ট 3 ইয়ার্স, হ্যাঁ আমি যখন হচ্ছে ফার্স্ট গিগ পাবলিশ করি তখন তো আমার লাইফের ফার্স্ট আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, তাহলে ম্যাম আমরা কি করব? কিন্তু আমার প্রোফাইলে ওই সময় এটা আমার হচ্ছে মেন্টর বলে দিছিল, ওই প্রোফাইলে আমি যে লাস্ট 5 বছর যাবত কাজ করতেছি না করতেছি এটা তো আমার ডিজিটাল মার্কেটার হিসেবে অনলাইনে দেখার কোনো ওয়ে নাই আছে। হ্যাঁ আমি নতুন অ্যাকাউন্ট খুলতেই পারি, আমার ওখানে লেখা ছিল আই ওয়ার্ক অ্যাজ এ ডিজিটাল মার্কেটার ফ্রম লাস্ট 5 ইয়ার্স। এটা তো কেউ দেখতে পারে নাই। সত্যি ম্যাম এটা দিয়েছি? হ্যাঁ আমার ওই অ্যাকাউন্ট থাকলে আমি এখনো দেখাইতাম। আমি ওখানে শো করছি যে আমি 2016 না যেন 17 দিলাম, 5 বছর, হ্যাঁ 20-এ কাজ করছি, তো 16 সাল থেকে আমি কাজ করতেছি, কিন্তু 16 সালে তো আমার এইসব জিনিসে কোনো নলেজই ছিল না। তো আপনারা, আমরা যেটাই হচ্ছে অ্যাজ এ ফ্রেশার কাজ করেন এইসব সেক্টরগুলোতে আপনি বলবো যে হ্যাঁ আমি কাজ করি, এটাই কি আপনার কাজের এক্সপিরিয়েন্সকে আপনার কাজের ডকুমেন্ট দেখতে চাইবেন। জি ম্যাম, লাস্ট টাইম স্যাম্পল দিয়েছি, যেমন আমাদের কিওয়ার্ড রিসার্চ না করে স্যাম্পলগুলো মেনশন করে দিয়েছিলাম আমরা। দেখি আমি আপনার এটা একটু, তো এটা হবে কি যে আপনি লাস্ট টাইম যেই কাজটা করছেন ওটা তো আপনার দেখতে চাচ্ছে না, কিন্তু হ্যাঁ আপনার এটা, আপনি যে 4 বছর 5 বছর যাবত কাজ করতেছেন এটার প্রুফ কি, আপনি তাকে একত্রে 10 থেকে 12টা 15টা আপনার কাজের এক্সাম্পল দিয়ে দেন যে এই আমার ডেমো কাজ, আমি প্রিভিয়াস এই কাজগুলো করছি। এখন আপনি পোর্টফোলিওতে লিখলেন আপনি 5 বছর যাবত কাজ করতেছেন, কিন্তু এটা আপনার পোর্টফোলিও দেখে আপনাকে একজন নক করলো যে আচ্ছা তোমার প্রিভিয়াস কাজগুলো দেখাও, তখন আপনি দিতে পারতেছেন না, আমার একদিন টাইম লাগবে, আপনি একদিন বসে কাজ বানায় দিবেন না, এটা করবেন না। আর পোর্টফোলিও রেডি করার ক্ষেত্রে এই জন্য আমি বলি যে আপনারা আর্টিকেলগুলো এখন লেখার ট্রাই করেন। কিওয়ার্ড যে ফাইন্ড আউট করেছে আমার ফেসবুক পেজে যে কাজগুলো আছে ওগুলো মেনশন করে দিয়েছি। আর এটার আরেকটা কাজ করবেন, এই যে ট্যাবের এখানে তো অনেকগুলো ট্যাব রাখা যায়, আপনারা বিভিন্ন 4টা 5টা ট্যাব করেন, যেহেতু আর্টিকেল লেখা শুরু করছেন এটা নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারেন। এখানে 5টা ক্যাটাগরির আপনি আর্টিকেল রাখেন, এটা রাখলেন, হ্যাঁ মিনিমাম 5টা রাখেন, এটা রাখেন আপনি, ওইটা আপনার করা যাবে না। আর এটা হচ্ছে দেয় নাই, এডিটের অ্যাক্সেস দেয় নাই, তাহলে এখানে আপনি রিনেম করে দিলেন বিউটি প্রোডাক্ট, বিউটি ব্লগ, আপনার এটা কি, হ্যাঁ ট্যাবের এটা রিনেম করেন বিউটি ব্লগ, আমি এডিট করে দিয়েছি। হ্যাঁ তারপরে আপনি আরেকটা রাখেন যে এডুকেশন সিস্টেম নিয়ে লেখেন, এডুকেশন সিস্টেম নিয়ে লেখেন, বিজনেস নিয়ে তাই বিউটি প্রোডাক্ট নিয়ে লিখেছি। হ্যাঁ লেখেন বিউটি প্রোডাক্ট নিয়ে লিখছেন, আরো একটা লেখেন ক্লথিং, আছে আরেকটা লাস্টে লিখেছিলাম যে কিভাবে কনফিডেন্স বিল্ড করে, ওটাও লিখেছি। দেখতে চাচ্ছি। আপনি এখানে আপনার লেখার মধ্যে আরেকটা জিনিস ফোকাস করতে পারতেন, এখানে কিছু কিছু কিওয়ার্ড যেটা আপনি ফোকাস রাখতে চাচ্ছেন বা কিছু, হাইলাইট, হ্যাঁ ওইটা একটু বোল্ড করে দেন, বোল্ড করে দেন, লেখার মধ্যে চোখে পড়বে, এইভাবে করে ওভারঅল দিয়ে। ম্যাম আরো 2-3টা আর্টিকেল লিখে একসাথে, হ্যাঁ আর্টিকেল লেখার পরেও এইভাবে করে একটু গার্নিশিং করতে পারেন। ম্যাম এটা একটু কনফিউজ, যে কনফিউশনের ইমেজটা পরপর এতগুলো ইমেজ রাখছেন, ম্যাম ইমেজটা নিয়ে একটু কনফিউশন, এই জন্য আমি আপাতত রেখে দিয়েছি। না ইমেজটা সবসময় চেষ্টা করবেন কি আপনি যখন যে টপিক নিয়ে লিখবেন না ওটার শুরুতে ইমেজটা দিবেন, মানে ফোকাসটা এমন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ওই এটা আপনার মনে করেন ক্যানভা না শিখলে পারবেন না আপনি। তারপরে এটা এই যে দেখেন এখানে নর্মাল আপনি প্লেন একটা ইমেজ রাখলেন, এটা আপনি একটু প্রেজেন্ট করে দিলে। আমার ফার্স্টের ইমেজটা কেন রাখবো, যে আমি ইমেজ দেখে ইমেজ কিন্তু একটা ইলিউশন তৈরি করে। হ্যাঁ এভাবে করে ফার্স্ট ইমেজটা রাখবেন, তারপরে আপনি তো এখানে আপনার হচ্ছে এখানে একটা স্পেস দিবেন। ইমেজ আর্টিকেলটাও সাজানোর অনেক কিছু আছে, এখানে একটু গ্যাপ রাখেন, স্পেস রাখেন। আর্টিকেলও আপনার এইভাবে করে স্পেসিং গ্যাপগুলো সব সেম প্যাটার্নে থাকবে। আপনার আর্টিকেলের সাব হেডিংগুলো হেডলাইনটা আর সাব হেডলাইন কিন্তু হচ্ছে সেম টেক্সট সাইজ হয়ে গেছে, অ্যালাইনমেন্ট তো থাকবে সেম টেক্সট সাইজ হয়ে গেছে। এটার ফন্ট সাইজ যদি এটা হচ্ছে দেখা যায় 16 হয়, এটাও 16 না, এটা আপনি একটু কম রাখবেন, ছোট রাখবেন। আর একটা জিনিস আর্টিকেলের ব্যাপারটা কি, আপনি এটা পুরো জেড ব্ল্যাক ইউজ করছেন তাই না, টোটাল যে টেক্সট আছে এটা ব্ল্যাকই থাকবে, ব্ল্যাকের একটু ডাউন শেড আছে না জেড ব্ল্যাকের, ওটা রাখবেন। হ্যাঁ তখন ওইটা একটু ডাউন শেড হয়ে যাবে, বুঝতে পারছেন? এইভাবে করে আর্টিকেলটাও একটু অর্গানাইজ করে তারপরে ওইভাবে। আমরা তো চাচ্ছিলাম বাসায় চলে যাবো রাইম, আমরা এশিয়ারও বলতেছি রাইম হচ্ছে এত এক্সাইটেড ছিল সে আমারটা করছি আমি সাবমিশনের বুঝি নাই। এই টেক্সট ফাইলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি। না ম্যাম বলছে যে আপাতত আর্টিকেলটা রাখতে, আর যারা যারা আসছে অন্য ক্লাস করার কথা ভিডিও না দেখাচ্ছি। ম্যাম এসইও এর আমি অনলাইন চালাইলাম ম্যাম, একটা জিনিস নিয়ে আই এম সরি ম্যাম, যে ওই এসইও যে ওটা কি আমি আলাদা আমার যে করে করতে হবে বলছিলেন, এসইও কোনটা কিওয়ার্ড? কিওয়ার্ডের হ্যাঁ ওইটা আমি যে শীটটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, শীটটা হচ্ছে আপনার এক্সাম্পল শীট, যে আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। ওইটাই আপনি আপনার ড্রাইভে আলাদা একটা নতুন করে শীট নেন, ওইটার মতো করে একটা শীট মেক করেন, ওই শীটের নাম আপনারটা দিবেন। হ্যাঁ আপনি যে কাজটা করছেন ওই শীটে আপনি আপডেট করেন, আপডেট করার পর আপনার শীটের জাস্ট এই শেয়ারে গিয়ে লিংকটা কপি করবেন, কপি করার পরে আমার অ্যাসাইনমেন্ট শীটে ওই লিংকটা সাবমিট করে ওই দেবেন। অ্যাসাইনমেন্ট শিটে করব, মানে আপনার শীটে তো কেউ করে নাই, আমি মানে আপনার শীটটাকে ডেমো দিছেন যে হ্যাঁ আমারটা আমি আপনাদের ডেমো শেয়ার করছি। এইটাই কনফিউজ ছিল যে অ্যাসাইনমেন্ট শীটে আবার কি দিব না দিব। আমার শীটে কেউ করে নাই, আমি ওটা দিয়ে দিছি। ওটা নিচে কেউ করে নাই, কিন্তু দেখছি কালকে রাতে কি দেখছি জানো, ওই শীটটার মধ্যে আমি এত এই যে দেখেন ভাইয়া, এখান থেকে আপনি হচ্ছে যে কোনো ছবি আপনি যদি আপলোড করতে চান এখান থেকে ছবি আপলোড করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি চান পুরোটা শুধু এখানে পুরো ফেসটা এখানে একটা ছবি রাখতে, তো আপনি ড্রাইভে থেকে দিতে পারেন বা আপনার কম্পিউটার থেকে। না এটা ভাই একটু কনফিউশনে ছিল। আর যদি চাচ্ছেন যে আপনি একটা প্যাটার্ন রেডি করতে চাচ্ছেন, যে টেক্সট উপরে টেক্সট, মাঝে টেক্সট, ছবির পাশেও কিছু টেক্সট থাকবে, তো আমার মতে আর্টিকেলের এটা দরকার নেই। আমরা ওয়েবসাইটে ওইটা দিলে আপনি ওইভাবে সেট করতে পারেন, ঠিক আছে? এটা ইমেজগুলো সবসময় ফার্স্টে হবে। হ্যাঁ ফার্স্টে হতে পারে। ম্যাম যদি দুইটা ইমেজ দিই তাহলে কিভাবে দিব, মানে স্টার্টিং এ একটা ইমেজ তারপর কি কনক্লুশনে? না কেন, পাশাপাশি দুইটা ইমেজ সেট করে দিবেন। হ্যাঁ দুইটা কেন, তিনটা চারটা সব একসাথে কোলাজ করে হচ্ছে সেট করে দিবেন। আপনি আমাদের একটা জিনিস বলছেন না 80 এর নিচে কিছু 800 এর নিচে যে কিওয়ার্ডের টাইমে ভলিউম আমি বলবেন আরেকটা কি 800 এর কম বেশি এদিকে হইলে কি হয়, আপনি একটা কিওয়ার্ড নিচ্ছেন কেন, আমার হচ্ছে আমি একটা ওয়েবসাইটে যে কিওয়ার্ডটা ইউজ করব এটা ওয়েবসাইট র্যাঙ্ক করবে। এখন ওয়েবসাইট কিভাবে র্যাঙ্ক করবে, আমার যত ভিজিটার্স আসবে, যতবার ওয়েবসাইট সার্চিং বারে থাকবে ততবার হচ্ছে ওয়েবসাইটটা আবার ভালোভাবে র্যাঙ্ক করবে, গুগল ওটাকে ফাইন্ড আউট করবে। এখন আমি এমন কিওয়ার্ড নিলাম, ভলিউমটা কি মূলত, মানে আমি মনে করেন যে নর্মাল ওয়াটার বোতল, এটা হচ্ছে আমার ওয়াটার হচ্ছে আমার কিওয়ার্ড। এখন আমি চাচ্ছি আমার টাইটেলের মধ্যে ওয়াটার কিওয়ার্ডটা লিখতে, ঠিক আছে? এখন আমি দেখলাম যে আমি যে ওয়াটার কিওয়ার্ডটা ফোকাস করতে চাচ্ছি,
ভলিউমটা হচ্ছে কি এই কিওয়ার্ড আপনার মান্থলি কতবার সার্চ করা হয় এই রিজিয়নে, এটা তো আমার মেইনলি ভলিউম, এটা তো বুঝি। তো এখন আমি এমন একটা কিওয়ার্ড দিলাম যে ওয়াটার কিওয়ার্ড আমার 1 মাস ধরে 200 বা 300 বার সার্চ করে, তো 1 মাসে যদি 200 বার সার্চ করে তাহলে 30 দিনে কতবার হয়? খুবই কম, খুবই কম, 10, 12 বা 15 ম্যাক্সিমাম। তো আপনি পার ডে যদি 15 বার একটা টোটাল রিজিয়নে পার ডে 15 বার এই কিওয়ার্ডটা সার্চ করতেছে, তাহলে মানে কি এটা আমার এই মাসে ডিমান্ড আছে, নেক্সট মাসে ডিমান্ড থাকবে না, এটা দিয়ে আমার কাজ করাটা তো খুবই টাফ হয়ে যায়। এই জন্য আমরা চাইবো যে হ্যাঁ আমার টোটাল আর্টিকেলে আমি এমন কিছু রাখবো, হাই ভলিউম কিছু কিওয়ার্ড রাখবো। যেমন সেখানে আমি যদি চাই দেখি যে 1000, 2000, 3000, তাহলে আমার কি 500 বার থেকে আমরা 1000, তো আমরা এটা একটা রেঞ্জ ঠিক করি, এটা আমাদের কাজের ইয়ের জন্য। এটা আবার কিছু সেক্টর ওয়াইজ, যেমন ছবি মুভ করা যায়, ছবির সাইডে একটা আছে, এটা আমি দেখাচ্ছি, ছবির সাইডে একটা স্টার আইকন আছে, স্টার আইকনে ক্লিক করে তারপরে মুভ করা যাবে। আর হচ্ছে আপনার যদি কোনো টেক্সট থাকে তখন টেক্সটের মধ্যে এন্টার দিয়ে স্পেস ক্রিয়েট করে তারপরে আপনি ওটা মুভ করতে পারবেন ফ্রি স্পেসে। আচ্ছা দেখতেছি, একটা জিনিসের প্রবলেম ফেস করেছি, সেটা হচ্ছে ইমেজ আমি একটু ওনার এটা ক্লিয়ার করে নিই। হ্যাঁ, যে তা আপনার কোন পর্যন্ত যেন বলছিলাম? হ্যাঁ 500 বা, এটা আমরা একটা রেঞ্জ ফিক্সড করে দিলাম কি যে হ্যাঁ আমরা তাহলে এটা বর্তমান ডিমান্ড অনুযায়ী যে আমাদের 400-500 ভলিউম এগুলো আমাদের না রাখাই ভালো, কারণ আমাদের এখন অনেক কি হয়ে গেছে। তো তারপরে কিছু সেক্টর আছে, যেমন আপনি মেডিসিন নিয়ে যদি কাজ করেন, মেডিসিনের যে নামগুলো ওটা হ্যাঁ 400-500 দিলেও হবে, কারণ ওগুলো দেখা যায় মেডিসিনতে খুব পপুলার না, রেয়ার কেস। যেমন আপনি যদি একটা রিসার্চ ওয়েবসাইটের জন্য কাজ করেন, যে বিভিন্ন পাবলিশ করে যে ওয়েবসাইটগুলো, রিসার্চ পেপারগুলো, সেখানে কিছু কিছু নতুন নতুন টার্মস থাকে। নর্মালি যদি বলি আজকে থেকে 10 বছর আগে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিওয়ার্ডটা কি খুব পপুলার ছিল? এটার ভলিউম যদি দেখতে গেছি খুবই কম, কিন্তু এখন এটা কি খুব হাই ভলিউম হয়ে গেছে। তো আপনার যুগের সাথে তাল মিলায়ে সেক্টর অনুযায়ী যে এক্স্যাক্টলি যে কোন নিশ নিয়ে কাজ করতেছেন, কোন কান্ট্রিতে কাজ করতেছেন, ওইটার ডিমান্ড কিরকম, ওভারঅল কিছু রিসার্চ করে তারপরে আপনাকে ভলিউমটা ফিক্সড করতে হবে। তো আমরা এটা আর কি বেসিক একটা ভলিউম দিয়ে দেই, যে আমরা তো এখন নর্মালি কি কিওয়ার্ড ইউজ করি, যে খুব পপুলার কিওয়ার্ডই। আমি যদি সেখানে টাইটেলে কিছু টাইটেলের জন্য কিওয়ার্ড চাই, টাইটেলে আমার অবশ্যই কি করতে হবে যে মেইন কিছু পপুলার কিওয়ার্ড। টাইটেলে তো আমরা কমন কিওয়ার্ডই রাখি, যেমন আমার ওয়েবসাইটের যে কোনো একটা আর্টিকেলের টাইটেলে আমি চাইবো কি সবসময় খুব পপুলার কিওয়ার্ড। এখন ওয়েবসাইটের ভিতরে আর্টিকেলে আমার কিছু কিওয়ার্ড থাকবে, সেখানে ফোকাসিং কিওয়ার্ড একটা, ওই ফোকাসিং কিওয়ার্ডটা আমি হাই ভলিউম রাখি 1000-এর উপরে। তারপরে কিছু ইন জেনারেল কিওয়ার্ড, যেমন এসইওর মধ্যে থাকে কি, এসইওর মধ্যে মেইন এসইওটা কিন্তু খুবই হাই ভলিউম কিওয়ার্ড, সেখানে অন পেজ অফ পেজ বলা যায় যে আমার সেকেন্ড প্রায়োরিটির কিওয়ার্ড। টেকনিক্যাল এসইও, এটা কিন্তু ওদের থেকে এর পারফর্ম খুব কম থাকবে, এটা আপনি চাইলেও এর আপনি 1000 বা 1200 ভলিউমে নিতে পারবেন না। তো আপনার এই অনুযায়ী বুঝে তারপরে যে কোনটার জন্য আমি কোন ভলিউম, তো আমরা একটা ফিক্স করে দিই কি যে 400-500 যেটার ভলিউম ওটা নিয়ে কাজ না করাই ভালো। 800 থেকে 1000 এটা ভালো কাজ করার জন্য। জি এখন বলেন কি বলছিলেন? ফিক্সড মুভ করা যাচ্ছে না, আসতেছে। আপনি কি পিসিতে কাজ করতেছেন? আচ্ছা আসতেছে। ইনসার্ট থেকে গিয়ে দেখছেন? ইনসার্টে গিয়ে দেখুন, ইনসার্টই বেটার আছে আর মুভ করা যাবে। চাইলেও ইজিলি নিতে পারবেন এই স্ক্রিনটা।
এটা মানে এই যে এখন দেখেন, আমি নিজেই চলে আসছি এটার জন্য আপনাকে হ্যাঁ এই ওয়ার্ডের অনেক কিছু এখানে উল্লেখ আছে। আমি ওয়ার্ডের তো আমাদের সরাসরি গেলে ইনসাইডে গেলে ইমেজ আছে, ইমেজের চলে আসে, এটা খুঁজতে আমার টাইম লাগছে। ম্যাম এসইওটা কি কেউ সবসময় ক্লাস ফাঁকা থাকে এরকম? ম্যাম এটা শুনেছি এটা ম্যাম শুনছি ম্যাম অনেক এই সেটা অনেকে আসে হ্যাঁ এসইও হচ্ছে শুরু হলে ডিজিটাল মার্কেটিং এসইও কেউ শিখতে চায় না, শিখতে চায় না। শিখতে চায় না। এসইও আসলেই সবাই মনে করে এসইও ম্যাম কঠিন এটাই জিনিস, কিন্তু মানে অনেক একটা মেইন, কিন্তু আপনার এসইওটা কিন্তু সবকিছুতে দরকার, দরকার এসইওতে সবকিছুতে। ফেসবুকে ওই আমার বিকালের ব্যাচের তারা বলতেছে কি আপনাদের তো হচ্ছে এসইওর অলমোস্ট ক্লাস ডান, আর 2টা ক্লাস নিব, তারপরে প্র্যাকটিক্যালি কিছু লোকাল আর টেকনিক্যালটা শেষ। টেকনিক্যালটা বাকি আছে, লোকালটা তো অন পেজ অফ পেজ হয়ে অন গেছে। পেজ অফ পেজ বলা আচ্ছা তো ম্যাম তাহলে এটা কথা বলবেন যে অন পেজ অফ পেজের যে হ্যাঁ। এটার সাথে লোকাল রিলেটেড কি হবে? লোকাল রিলেটেড কিভাবে? আপনি অন পেজ এসইওতে কি কি কাজ করতেছেন? অন পেজ লোকেশন ওয়াইজ কাজ করতেছেন না? লোকেশন ওয়াইজ কাজ করতেছেন। লোকাল এসইওটা মানে কি যে আপনি কোন লোকেশনে টার্গেট মানে করে, এটাই just নামটা। এটাই হ্যাঁ জাস্ট নামটা। আচ্ছা। তো আমরা লোকাল এসইও যদি বলি, লোকাল এসইও দুই টাইপের, অন পেজ অফ পেজ এই, আর টেকনিক্যাল এসইওটা সম্পূর্ণ ডিফারেন্ট। আচ্ছা ম্যাম আপনি যে আমাদের এই পর্যন্ত অ্যাসাইনমেন্ট দিচ্ছেন হ্যাঁ। কিওয়ার্ডস এর উপর আমাদের হচ্ছে কি এই যে মানে পোর্টফোলিও প্লাস বিজনেস থিংটা আর ম্যাম আমাদের অফ পেজ Article। অফ পেজের জন্য কিছু দিচ্ছেন? না, অফ পেজের জন্য দেইনি, অফ পেজের কাজ দেখাইছি। অফ পেজের আসলে অ্যাসাইনমেন্ট হয় না, ওটা আপনারা আর কি কাজ করবেন। আপনারা যখন বিভিন্ন হচ্ছে আমরা এক্সটার্নাল লিংক অ্যাড করব, ঠিক আছে, এটা হচ্ছে অফ পেজ। আমি চাচ্ছি যে আপনাদের ওভারঅল একটা ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট নিয়ে ওইটা আপনারা ডিজাইন করবেন, ওইটা আমি Design হচ্ছে আপনারা করাবেন। অ্যাজ এ অ্যাসাইনমেন্ট ওইটা নিব। এই জন্য বলছি আর্টিকেল রাখেন, আর্টিকেল লিখে রাখি দিয়ে আর্টিকেলগুলো আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন। আচ্ছা ম্যাম আরেকটা কথা কারণ আমি তো আর্টিকেল লেখালেখিতে খুবই বাজে ম্যাম। আমার হচ্ছে কি মানে লেখালেখি কন্টেন্ট কেন আপনার চ্যাট জিটিপি আছে না? ম্যাম চ্যাট জিপিটি আছে ম্যাম হ্যাঁ চ্যাটজিপিটিতে আবার হিউম্যানাইজ করেছে, আবার ওটাকে আবার আমার ওয়েতে লিখেছি, মানে অনেক হ্যাঁ এক্স্যাক্টলি এইটাই আমরা যারা বলি যে চ্যাট জিটিপি আছে, চ্যাট জিটিপির আর্টিকেল যদি আপনি সরাসরি পাবলিশ করেন ধরা খেয়ে যাবেন। চ্যাট জিটিপি থেকে হেল্প নেন, চ্যাট জিটিপি হচ্ছে আপনার হেল্প করবে। এই যে এতক্ষণ আপনাদের যে বললাম এসইও অডিট, এটা কি অডিটের এক্সটেনশনটা কি? এক্সটেনশনটা তো হচ্ছে একটা এআই এসি অডিট ওয়েবসাইট অডিট এসইওর জন্য। আমরা যে কাজগুলো করব ওয়েবসাইটে, এসইওর কাজটা করতেছেন, হ্যাঁ এখন আপনাকে একটা ওয়েবসাইট দিল একজন, নর্মালি মনে করেন সে ওয়েবসাইট দিল, এখন তার ওয়েবসাইটে কি কি কাজ করতে হবে, কি কি তার ফিক্সড আছে, এটা তো আপনি জানেন না। নর্মাল ওয়েবসাইট আমরা নর্মাল যদি একটা ওয়েবসাইট দেখি, ওয়েবসাইট দেখে আমরা এটা বুঝতে পারবো না, বোঝার কোনো ওয়ে নাই। এসি অডিটর আছে ম্যাম হ্যাঁ এসইও অডিটর না, ওয়েবসাইট অডিট। ওয়েবসাইট হ্যাঁ ওয়েবসাইট অডিটে ওটা এসইও থেকে শুরু করে সবকিছু রিপোর্ট একটা চলে আসে। মানে এটাকে একটা মানে ম্যাম কোম্পানি মানে হায়ার করে না কোম্পানির গুলো দেখার জন্য হায়ার করে কোম্পানির কাজ যদি করতে চান, সেটা অ্যাজ এ ফ্রিল্যান্সিং যদি আপনি করতে চান, তাহলে আপনি ইন্ডিভিজুয়ালি যে কোনো ওয়েবসাইট নেবেন। যেমন এই ওয়েবসাইটটা নিয়ে আপনি অডিট করবেন, অডিট করে দেখবেন একটা অডিট রিপোর্টে আপনার বের হবে কি এসইওর প্রবলেম কি আছে, অন পেজ অফ পেজের প্রবলেম কি আছে, গ্রাফিক্স ডিজাইনের প্রবলেম আছে, গ্রাফিক্স ডিজাইনের প্রবলেম কি। আবার এই যে এসইওর যে এই ওয়েবসাইটের যে ওভারঅল যে ইন্টারফেসটা দেখতেছেন না, এটা কিন্তু ফিগমায় ডিজাইন করা। একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে এটাকে বলে ইউআই ডিজাইনার। একজন ইউআই ডিজাইনারের অবশ্যই গ্রাফিক্সের কাজ জানতে হয়, গ্রাফিক্স না শিখে ইউআই ডিজাইনে যেতে পারে। এটা ওভারঅল আমার ফিগমায় কিছু কাজ আছে, এটা এখন লগ ইন করতে হবে, থাক। এটা ওভারঅল মনে করেন আমি দেখাচ্ছি, এখানেই দেখাচ্ছি। ওভারঅল এটা কি একটা ইমেজ ডিজাইন করছে, এই যে কোন ট্যাব কি হবে, ট্যাবে কি লিখবে, ঠিক আছে, এইগুলো কিন্তু এই ইমেজ একটা ইমেজ ডিজাইন করা। এই ওয়েবসাইটের যে ফার্স্ট পেজটা হচ্ছে এতটা লং হয়ে গেছে, ওভারঅল সব কিছু একটা ইমেজ ডিজাইন করা। এই ট্যাবের মধ্যে স্পেসিফিকেশন লেখা, ডেসক্রিপশন লেখা, ওভারঅল সব কিছু একটা ইউআই ডিজাইনারের কাজ। ডিজাইন করছে, ডিজাইন করার পরে তারপরে এটাকে জাস্ট ডেভেলপ করে দিছে। ডেভেলপ করার পরে এখন আমাদের সামনে অ্যাজ এ ওয়েবসাইট চলে আসছে। এখন এটাই হচ্ছে ওই যে বললাম যে ডিজাইনারের আপনার প্রবলেম আসবে যে আপনার এসইওর এই প্রবলেম, এসইও এটা 60% আছে বা 70% আছে, আপনার অন পেজ অফ পেজ, হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে ডেভেলপারের কি কি প্রবলেম আছে,
সেটাই তো, যে আপনার ওভারঅল এই ওয়েবসাইটের অডিট করার পরে কি কি প্রবলেম আছে একটা রিপোর্ট চলে আসবে, ঠিক আছে? রিপোর্টে কোন কোন সেক্টরে কি কি কাজগুলো ডেভেলপ করা যায় এটার একটা রিপোর্ট আসবে। ওইটা দেখার পরে তারপরে আপনি চিন্তা করবেন আমি একজন হচ্ছে এসইও এক্সপার্ট, তাহলে আমি এসইওর এই কাজগুলো করতে পারবো। এখন এসইওর কাজের মধ্যে কি, এটা হচ্ছে আমার টেকনিক্যাল এসইও, এই কাজ আমি সার্ভিস দেই না, আমি শুধু দেই কি অন পেজ অফ পেজ এসইও, তাই না? তাহলে এই কাজ নিয়ে আপনি একটা রিপোর্ট করেন যে তোমার ওয়েবসাইটটা অডিট করলাম, ওয়েবসাইটের এই এই প্রবলেমগুলো আছে, আমি চাইলে তোমাকে হেল্প করতে পারি, আমি এই কাজের এক্সপার্ট অ্যাজ এ 5 ইয়ার্স, আমি এই কাজগুলো এইভাবে করে আসছি, তুমি যদি চাও তোমাকে হেল্প করতে পারি। তখন কি ও আপনাকে অফার করলো, আপনি তাকে কিন্তু অ্যাপ্রোচ করলেন যে আমাকে যদি, আপনি অ্যাপ্রোচে কি আমি হেল্প করতেছি, আপনি হেল্প করতে চাচ্ছেন, সে আপনাকে হায়ার করলো। এটা হচ্ছে কি আপনি ক্লায়েন্ট ইন্ডিভিজুয়ালি হ্যান্ড করলে। আপনি যদি অ্যাজ এ এসইও এক্সপার্ট হচ্ছে জব করেন, অফিস থেকে আপনাকে 5টা ওয়েবসাইট দিবে যে আমাদের এই 5টা ওয়েবসাইট ক্লায়েন্টের, এই 5টা ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে এটা ফাইন্ড আউট করেন, এটা ফাইন্ড আউট করেন, আপনি তখন অডিট করবেন। এটা হচ্ছে ওয়েবসাইট অডিট। তো এটাতে যে আপনি যে মানে এখানে যে গ্রাফিক্স এর প্রবলেমগুলো কি এসইও তে বের করা না যায়? না আচ্ছা। না, এটা এখন কখন করবেন, যদি আপনি মনে করেন অ্যাজ এ টিম একটা কাজ করেন, আপনার তখন টিমে করবেন। গ্রাফিক্স ডিজাইনার আছে, হ্যাঁ। ইউআই ডিজাইনার আছে, ওয়েব ডেভেলপার আছে, তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি তো তোমার এই কাজের সার্ভিস দিচ্ছি, আমি তোমাকে এটা সলভ করতে পারবো। একটা সিএসএস ফাইলের প্রবলেম সেটা ওখানে শো করতেছে, তো ওইটা তো একজন ডেভেলপারের কাজ, আপনি কোনো ডেভেলপারের হেল্প নিয়ে বা তাকে ওইটা। আর যদি বলেন যে না আমি এই সার্ভিসগুলো কিছু দিচ্ছি না, আমি শুধু অন পেজ এসইওর সার্ভিস দিচ্ছি, আপনি অন পেজ এসইওর প্রবলেমগুলো পয়েন্ট বাই পয়েন্ট ওইটা নিয়ে তাকে অ্যাপ্রোচ করেন যে আমার এই কাজগুলো এইভাবে করুন। ম্যাম অফ পেজটা বেশি কঠিন তাই না? অফ পেজ কঠিন লাগে, অফ পেজ অন পেজ আহামরি কঠিন কিছু না। অফ পেজে আপনার এক্স্যাক্টলি কঠিন কোনটা লাগে সেটা বলেন, না আমার অফ পেজটা একটু ঝামেলা। কোন জায়গায় ঝামেলা? কি কি আছে বলো তুমি? অফ না জানি, আমি জানি ম্যাম। হ্যাঁ বলেন, আমি এজন্য জিজ্ঞেস করতেছি। এই না ম্যাম লিংক পেজ মানে আমি বলে অন পেজটা কি? অন পেজটা হচ্ছে কি আমাকে তো ক্রিয়েট করাই থাকবে, জিনিসটা নিয়ে আমি কাটাকাটি করব। না অন পেজে কিছু ক্রাইটেরিয়া আছে। না শুধু create করা রান্না থাকবে সেটা ওনাকে না। বলতে দেন, আপনি অফ পেজের এক্স্যাক্টলি কোন পয়েন্টটা আপনার কাছে খুব ম্যাম এই ক্রিটিক লিংক লাগতেছে, ক্রিয়েটের এগুলা ম্যাম। লিংক আপ আপনার কাছে কঠিন লাগতেছে? ম্যাম আমার কাছে এই পুরোটা, কারণ ম্যাম আমার কাছে লাগতেছে যে এই যে আমি যখন ফেসবুকের টাইমে যখন আমি ফেসবুকের ক্লাসটা যখন মিস হয়েছে, লিংকের যে থিংস গুলো ঠিক করা আমি না এটাতে একটু প্যারা খাই ম্যাম। ইউআরএলটা? হ্যাঁ ইউআরএল নিয়ে ম্যাম। হ্যাঁ কেন? কিন্তু কিন্তু ম্যাম আমার অন পেজ নিয়ে তো আমার সমস্যা হচ্ছে না, অন পেজের ক্লাসগুলো দেখে আসলাম। আমি তাহলে আপনাকে হচ্ছে লিংক নিয়ে কি রাখাচ্ছেন আমি দেখাচ্ছি। আমি লিঙ্কডইন করি, লিঙ্কডইনে সহজ একদম, লিঙ্কডইনে আপনাদের লিঙ্কডইন ক্লাস করবেন তো সহজে লিংক আপ কিভাবে করবেন দেখাই দিচ্ছি। লিংক আপটা তো এখনো দেখানো হয়নি প্র্যাকটিক্যালি। ওটা আপনাদের ওয়েবসাইট হলে তা ওয়েবসাইটের টাইমে দেবে। আচ্ছা ম্যাম দরকার নেই, এখন দরকার নেই ম্যাম, এখন দরকার না নেই। না দেখি সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ক্যানভাটাই তাহলে ক্যানভাটা শেষ শেষ করি। করে। হ্যাঁ ও ক্যানভা তো আমার হচ্ছে অন করা আছে। ওই অ্যাকাউন্টটা পেয়েছিলেন পরে সেটা নেটফ্লিক্সে নাকি? না আমার বিজনেস পেজ চলে গেছে। না আপনার এগুলাই হ্যাক হয় কিভাবে? আমি বুঝতেছি না, এবং পেজ চলে গেছে তো গেছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে সবগুলো হ্যাক করে নিয়ে যায় কিনা, কারণ আমার ওই পেজের থেকে বড় বড় পেজেরও হচ্ছে অ্যাডমিন ছিলাম আমি। পরে আমি সেই দেখার সাথে সাথে অফিসে হচ্ছে নক করলাম যে চেয়ারম্যান স্যারকে সরাসরি কল দিছি, স্যার আমাকে যে করে হোক পেজ থেকে রিমুভ করে দেন, আইডি রিমুভ করে দেন, না হলে তো হচ্ছে এই অবস্থা। ম্যাম এটার কারণটা কি? আপনার এত কিছু ম্যাম, এটা কি আপনার ল্যাপটপের মধ্যে কোনো ভাইরাস? না না আমার ল্যাপটপ থেকে যায় না, এটা কিভাবে হইতেছে, আমার এই মেইলটা প্রবলেম। আর আমি এখন চাইলেও হচ্ছে মেইলটা না করতে চাচ্ছি না, কারণ এই মেইলে আমার যাবতীয় যা সব কিছু আছে এই মেইল থেকে এখন অন্য এক জায়গায় ট্রান্সফার করা, এটা আমার জন্য অনেক টাইমের ব্যাপার, এটা গুছিয়ে উঠতে পারতেছি না, নাহলে এই মেইলটাই আমি বাদ দিয়ে দিতাম। ম্যাম আমাদের লাস্টের দিন ফেসবুকটা মানে ম্যাম জাস্ট একটু বিপ দিয়ে গেল, আচ্ছা। মানে অনেক আগে কিন্তু ম্যাম কিছু জিনিস প্রবলেম। এটাই তো দেখতেছি।
লাস্ট ক্লাস দুইটায় তো ভালোই নাকি সাপোর্ট দিছে। আমাদের সময়ে ঠিক এরকম হয়ে যায়। আমি যেখানে আছি তুমি ঢুকলা কেন? এর আগে ভালো ছিল। আমি আর হচ্ছে ওই যে আরেকজন ভাই আছে না, হ্যাঁ, তুমি ঢোকার পরে এটা হচ্ছে, এখন কিন্তু আমরা ভালো করে বুঝতেছি। আমরা কয়জন ক্লাস করছি? 1, 2, 3, 4 জন। এরকমই বলছে আমাদের চারজন ছয়জন মধ্যে আছে। এসিও এর ক্লাসে আসেই না। হ্যাঁ আসি ম্যাম তাহলে কি ওরা কি হবে? ম্যাম ওদের ম্যাম অনেক এটাই তো বললাম কি ফ্রিল্যান্সিং এ আমি যতগুলো দেখলাম তার মধ্যে ফেসবুক মার্কেটিংটা নিয়ে বেশি ফেসবুক মার্কেটিংটাই মানুষ চিন্তা করে, কিন্তু ফেসবুক মার্কেটিং এ তো আপনার এসইও জানতে হবে। যেমন ম্যাম একটু বলবো একটা এক্সাম্পল যে ফেসবুকের আপনি একটা পেজ রান করতেছেন সাপোজ, ঠিক আছে? এখন আপনি পেজে কন্টেন্ট দিচ্ছেন না, আপনি চাচ্ছেন আপনার পেজে কি সারা বছর আমরা চিন্তা করি পেইড কন্টেন্টই দিচ্ছি, পেইড ভার্সনে গিয়ে জাস্ট বুস্ট করব পোস্ট করব, এটা এখন সবার জন্য তো না। অ্যাজ এ স্টুডেন্ট আমি তো একটা পেজে ইনভেস্ট করব না, তো আমি চাইবো অবশ্যই অর্গানিক ওয়েতে, যে আমার একটা লং টার্ম প্রসেসে। তো এই পয়েন্টগুলো অনেকে না জানার কারণে এই জিনিসগুলো ল্যাক করে। ফেসবুকে আপনি যখন একটা ইমেজ বা ভিডিও দিচ্ছেন ওটাকে আপনি প্রপার ট্যাগিং করে প্রপার এসইও করে তারপরে পাবলিশ করেন। আপনি যে ক্যাপশনটা দিচ্ছেন ক্যাপশনটা আপনি সেভাবে করে রেডি করে দেন। ফেসবুকের পেজটা এসইও করেন, এটাও তো এসইও করার ব্যাপার আছে, তাই না? পেজ এসইও করবেন, বুঝেন নাই? আচ্ছা আমি আপনাদের এসইও কভার হোক। ফেসবুক পেজ এসইও তে কি আপনার এক হচ্ছে ইউআরএলটা সেট করতে হবে, 2 নাম্বার বায়োতে আপনার পেজের নামটা দিবেন, কভারে আপনি পেজের নামটা রাখবেন, কভার যে ডিজাইন করতেছেন তার মধ্যে পেজের নামটা রাখবেন, ডেসক্রিপশনে রাখবেন, এবং ক্যাটাগরি সর্বোচ্চ 2টা রাখবেন, 2টার বেশি ক্যাটাগরি দিবেন। আর ম্যাম পেজের মধ্যে প্রোডাক্ট সেলফ ট্রেন্ডিং ওয়ার্ডসগুলো ইউজ করব, ট্রেন্ডিং ওয়ার্ড, কিওয়ার্ড, হ্যাশট্যাগ গুলো এগুলো হচ্ছে ইউজ করবেন, আচ্ছা ঠিক আছে? ওই তো করেছি, অপটিমাইজেশনটাই তোমার হচ্ছে এসইও করানো হয়েছে। যে আমরা কি করলাম না, কভার ফটো চেঞ্জ করলাম, ওইটাই তারপর আমরা বায়ো লিখলাম না, আমাদের আচ্ছা পেজে প্রবলেম কি হইতেছে? আচ্ছা যাদের পিসিএস এ ক্যানভার একটা আর্টবোর্ড রাখেন 1080 বাই 1080 একটা আর্টবোর্ড রাখেন। আমাদের অবস্থা কত যায়? কমন হয়ে গেছে। হ্যাঁ কত লোকের থেকে নেব আবার এরকম হ্যাঁ তারপর মাউসের না করে হ্যাঁ বাবা ছেড়ে দিচ্ছে। রেডিও ফোন দেন মাউস ইয়া করি কার্সর কই সাদা অবস্থা এই যে স্কুলে নালে তো নাম্বার না এটা কাজ আচ্ছা আমি হচ্ছে ক্যানভার কিছু টপিকগুলো বলি, আপনাদের যার যেটুকু লাগে ওইটুকু আমি ডিজাইনটা দেখেন আর হচ্ছে ওইটুকু পারলে নোট করে নেন, ঠিক আছে? পয়েন্টগুলো নোট রাখেন আপনাদের যেইটুকু বোঝার জন্য যেইটুকু দরকার। হ্যাঁ রেকর্ডিং করতেছি, হ্যাঁ নোট রাখেন, তাহলে আমার গ্রাফিক্সের খাতা এখনো আছে, আমি ওইগুলো রেখে দিই। বিশেষটাই না না গ্রাফিক্সের কোর্স করছি 20-এর পরে 21-এ করছি। ডিজিটাল মার্কেটিং এর গ্রাফিক্সও পারেন? কাজ করতে করতে তারপরে গ্রাফিক্স ডিজাইনে শিখলাম, যে দেখলাম যে ডিজাইনিং এ এটা আসলে হয় না। আচ্ছা ক্যানভার টুলস গুলো কি আমি শুরু থেকে দেখাবো নাকি শুধু ডিজাইন? শুরু থেকে
আচ্ছা তাহলে হচ্ছে হ্যাঁ তাহলে ক্যানভা আমি যেভাবে শুরু করি কার্সার দেখতে হবে না, তাহলে আপনারা একটা কাজ করেন, যেটুকু আপনাদের মনে হবে যে এটুকু টুকে রাখা দরকার ওইটুকু নোট করে রাখেন। ক্যানভায় যদি যাই, ক্যানভার শুরুতে হোমে যদি যাবেন দেখবেন যে নর্মাল কি আমার এখানে ক্যানভায় এখন হচ্ছে এআই চলে আসছে। তো এআই দিয়ে অনেক কিছু দেখছি, এআইতে লাভ হয় না। কাস্টমাইজ সাইজ যদি করতে যান, যে এখানে আপনার ফ্রি টেমপ্লেট আছে কি ইনস্টাগ্রাম পোস্ট আছে, ইনস্টাগ্রামের পোস্টের জন্য একটা সাইজ, স্টোরির জন্য আর একটা সাইজ, ফেসবুকেও সেম, ঠিক আছে। তো আপনি লোগোর জন্য আলাদা এখানে কিছু ফ্রি টেমপ্লেট পাবেন। আপনার যদি মনে করেন হচ্ছে রিজিউমি দিবেন, রিজিউমির জন্য সবসময় কি A4 সাইজ, তো আপনি এখানে কাস্টম সাইজে গেলে এখানে আপনার মতো করে কাস্টম করে নিতে পারেন। যেমন ফাইবারে যদি যান তখন ফাইবারে সম্ভবত 1240 আর হচ্ছে কত 200 না 400 450 এই পিক্সেলে থাকে। তো আপনি ওয়াইড আর হাইট দিলেন, এখানে আমি যদি ধরি 800 দেই ওয়াইড আর হাইট দিচ্ছি মনে করেন 400। এখন ইউনিট এখানে দেয়া আছে, পিক্সেলে দেয়া, ইঞ্চি দেয়া, মিলিমিটার, সেন্টিমিটার, আপনার সুবিধা মতো যেটা আপনার দরকার। যে কিছু কিছু আপনি দেখবেন ইঞ্চিতে দেয়া আছে, তো আপনি তখন ইঞ্চি নিয়ে ইউনিট নিয়ে তারপরে আপনি কাজ করতে পারবেন। তো আমরা পিক্সেলেই যাচ্ছি, ক্রিয়েট নিউ ডিজাইন। এটা আমার কি নর্মাল একটা আর্টবোর্ড চলে আসছে কিন্তু, ঠিক আছে, নর্মাল একটা আর্টবোর্ড চলে আসবে। এখন দেখি আর্টবোর্ডে আমরা কি কি কাজ করতে পারবো। আপনি ডিজাইনে যদি যাবেন, ডিজাইনে এখানে কিছু ফ্রি টেমপ্লেট পাবেন। আপনার যেই আর্টবোর্ড, এটা আমার ফেসবুকের জন্য, ফেসবুকের নর্মাল কি 1080 বা 1080, ফেসবুকের কভারের রেশিওটা আলাদা, প্রোফাইলের জন্য আলাদা, এটা হচ্ছে ফেসবুকের পোস্টের জন্য। তো এখানে আপনার ফ্রি কিছু টেমপ্লেট পাবেন। যেমন এখানে যদি দেখি, এখানে কিছু ফ্রি আছে, কিছু প্রিমিয়াম আছে। প্রিমিয়ামটা কি ইয়েলো একটা ক্রাউন, যেটা এটা হচ্ছে প্রিমিয়াম, এটার জন্য আপনার ক্যানভা পারচেস করতে হবে। আর ফ্রিগুলো নিয়ে আপনি ইজিলি কাজ করতে পারবেন। যদি আমি ফ্রিগুলো নিয়ে দেখি, ক্লিক করবেন, ফ্রি এটা চলে আসছে নর্মালি। আর আপনি যদি চান যে এইটার সেম ডুপ্লিকেট একটা ক্রিয়েট করবেন, এখান থেকে প্লাস সাইনে গেলে ডুপ্লিকেট ক্রিয়েট হয়ে যাবে পেজ আর কি, সরি এটা হ্যাঁ প্লাসের দেওয়ার পরে আপনার একটা ডুপ্লিকেট চলে আসবে। বুঝি নাই পুরা পেজ, এটা হচ্ছে নর্মাল একটা অ্যাড পেজ, মানে আর্টবোর্ডটা চলে আসবে। অ্যাড পেজে যদি যান আর্টবোর্ড চলে আসবে, হ্যাঁ। আর ডুপ্লিকেট যদি দিতে চান তখন আপনার কি সেম যেই ডিজাইনটা এটারই একটা ডুপ্লিকেট চলে আসবে। এই যে ডাবল যেটা ছোট প্লাস সাইন যেটা, এটা হচ্ছে ডুপ্লিকেট। এটা যদি প্রেস করি সেম এই ডিজাইনটার নিচে ডুপ্লিকেট চলে আসছে, দেখছেন দুইটা ডিজাইনই সেম হয়ে গেছে। আর লাস্টের যে প্লাস, এটা দিলে কি একটা শুধু আর্টবোর্ড আসবে, একটা হচ্ছে আর্টবোর্ড, একটা ডুপ্লিকেট সেম ডিজাইনের পেজ। ডিলিট করব, চলে যাবে, ঠিক আছে। আর লকের কাজটা কি, আমার এই ডিজাইনটা আমি প্রত্যেকটা অবজেক্ট আমি মুভ করতে পারতেছি, কিন্তু যদি লক করে রাখি তাহলে আমার কি এটার মুভ করা যাবে না, ফিক্সড হয়ে গেছে, এটার মুভ করা যাবে না। তো এই লক কখন করব, যখন আপনি যদি কোথাও কোনো ফাইল সাবমিট করতে চান, কাউকে শেয়ার করতে চান, তখন আপনি লক করে তাকে শেয়ার করেন, যাতে সে আপনার ডিজাইনটা নষ্ট না করে দিতে পারে। ভিজিবল নর্মাল কি এই পেজটা হাইড করতে পারবে। এটা তো মুভ ডাউন, মুভ ইন, এটা গেল আমাদের আর্টবোর্ডের সেটিংসগুলো। এটা আপনার ডিজাইনের এখান থেকে আপনি যদি ফ্যাশন রিলেটেড চাচ্ছেন, এখানে টেমপ্লেটের বিভিন্ন কিওয়ার্ড অনুযায়ী আপনি এই রিলেটেড এক্সাম্পল যে আপনার কিছু ফ্রি স্টাইলগুলো দেয়া থাকবে, এগুলো দেখতে পাবেন। এরপরে স্টাইলে আপনি চুজ করতে পারবেন যে কালার প্যাটার্ন কম্বিনেশন কি কি আছে, কালার প্যালেট, এগুলো দিয়ে। এটা জাস্ট ক্যানভা থেকে যে বিভিন্ন প্রো ভার্সনের যারা ডিজাইন রেডি করছে, সেল করতেছে, তাদের ডিজাইনগুলো আপনার সামনে ফ্রিলি চলে আসবে। আপনি যদি নতুন ডিজাইন রেডি করতে চান, তখন আমরা তাহলে একটা পেজ নিয়ে নেই, ডিলিট করে দিই কিছু পেজ। ওয়াইফাইতে তো ভারী সমস্যা করতেছে। আমরা এই ডিজাইনটা রিক্রিয়েট করি, দেখেন এই ডিজাইনে
তো দুইটাই মনে হয় কাজ অফিসই কাজ করতেছে দেখছেন অফিস 2 আছে আবার গেস্টের তো এই নেই আচ্ছা দেখেন আমরা নরমাল একটা আর্টবোর্ড নিলাম এর আগে আমরা আর্টবোর্ড দেখছি কি নরমাল আর্টবোর্ড হোয়াইট আসে না এই আর্টবোর্ডটা কালার আসছে আমি এই আর্টবোর্ডটার কালারটা চেঞ্জ করব ওয়াইফাই এরকম থাকলে তো বিশাল ঝামেলা কিসে হ্যাঁ হ্যাঁ ওটা ড্রাইভ ছাড়া আর উপায় নেই আজকেরটা দেখি আজকেরটা রেস্ট্রিকশন দিবে না মনে হয় এমন আজকে তো এমন কিছু বলি ইউটিউবে লাইভ করব যেই নেটওয়ার্ক কেমনে এত সাহসী করা যায় না দেখেন আমরা নরমাল কি এটা কিন্তু আমার কোনো শেপ নিয়ে না শেপের কালার না এটা আমার কি প্লেন আর্টবোর্ডটা আমি কালার করে ফেলছি এই কালারটা আমি চেঞ্জ করব নরমাল এই যে সিলেকশনে দিলে কিন্তু আপনার চারদিকে একটা পার্পল একটা রেড লাইন পড়ে ঠিক আছে মার্ক লাইন পড়ে এটা আমার সিলেক্ট করা আছে এটা যখন সিলেক্ট করা থাকবে তখন দেখবেন এই যে কালার চলে আসছে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আপনি কালারের বিভিন্ন কাজগুলো করতে পারবেন ক্যানভার কাজ করার আগে একটা এক্সটেনশন রাখবেন কালার জিলা একটা ক্রোম এক্সটেনশন এই যে আমার এখানে আইড্রপটা দেয়া আছে কালার জিলা নরমাল ক্যানভা ক্রোমে হচ্ছে অ্যাড করে নেবেন এটার কাজ আছে এটা দিয়ে আমরা যে কোনো কালার হচ্ছে পিক করতে পারি তো আপনার এখানে কিছু বেসিক হচ্ছে কালার দেয়া আছে প্লেন কিছু কালার দেয়া আছে কালার জিলা দিয়ে হ্যাঁ এটা আউটসাইডের যে কোনো ক্যানভার বাহিরে গিয়ে আপনি যে কোনো কালার নিয়ে আসতে পারবেন ঠিক আছে হ্যাঁ ওটাও দেখাবো তো কালারের নরমাল কালারের জায়গাটা দেখাই আপনি এখানে কালার কোথা থেকে দিলাম এখান থেকে কালার দিলাম আমি যে কোনো একটা গ্রেডিয়েন্ট ইউজ করব ঠিক আছে এই গ্রেডিয়েন্টটা ইউজ করি এখন আমার এই গ্রেডিয়েন্টটা আমার পছন্দ হচ্ছে না এই যে গ্রেডিয়েন্টের উপরে ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করার পরে কিন্তু গ্রেডিয়েন্টের পুরো অপশনটা চলে আসছে এটা কোথায় আপনি যখন গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক করবেন তখনই অপশনটা চলে আসবে এখান থেকে আপনি যদি চান এই গ্রেডিয়েন্টের স্টাইল চেঞ্জ করতে পারেন যে এটা ছিল কি লেফট থেকে রাইটে কালারটা লাইট হয়ে আসছে এটা কি ডাউন টু আপে চলে আসছে এটা আবার কর্নার থেকে এটা মিডলে লাইট কালারটা আসছে কালারের গ্রেডিয়েন্টের জাস্ট স্টাইলটা যে আপনি কিভাবে গ্রেডিয়েন্টটা রাখতে চাচ্ছেন ঠিক আছে এই স্টাইল এখানে কিছু ফিক্সড স্টাইল থাকবে ক্যানভায় এর বাইরে কোনো স্টাইলে যেতে পারবেন না এখন আমি যদি চাই কালারে কিছু হচ্ছে অ্যাড করে নিতে ঠিক আছে এর বেশি আমি এই কালারটা আমি চেঞ্জ করব এখানে আমি আরো একটা সোয়াচ রেডি করে নিচ্ছি এখানে 2টা কালার ছিল আমি 3টা প্লাস দিলে এখানে জাস্ট কালারের ট্যাবগুলো বাড়বে কালার রেশিওগুলো বাড়বে এই যে দেখেন এখন কালারটা দেখছেন চেঞ্জ হচ্ছে না কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে এখন আমার এখানে একটা রেইনবোর মতো একটা শেড চলে আসছে ঠিক আছে এইভাবে করে ওভারঅল গ্রেডিয়েন্টটা আপনি সেট করতে পারেন আর যদি চান যে একটা আচ্ছা দেখাচ্ছি আর কালারটা ডিলিট করবেন কি কালারের উপরে আইকনটা দিলে ক্রস আসবে এটা ক্লোজ করে দিলে এই কালারটা চলে যাবে আর আপনি আবার নতুন করে কালার নিয়ে আসবেন আপনি এখান থেকে দেখেন নতুন করে যে কালারটা নিতে চাচ্ছেন আমি এখান থেকে একটা কালার নিই ঠিক আছে এই কালারটা ক্যানভার কালারের সোয়াচের উপরে ম্যাচ করে আপনি এটা ব্লেন্ড করতে পারেন আমার এই কালারটা খুব এমন একটা হয়ে গেছে মাঝখানে মনে হচ্ছে যে লাইট কালারটা আর একটু ডিপ দিয়ে দেই না গ্রিনটা খুবই হয়ে গেছে না এই যে এখন এটা ব্লেন্ড হয়েছে ঠিকভাবে ঠিক আছে বুঝতে পারছেন ওভারঅল এখন কালারটা মনে হচ্ছে না ব্লেন্ড হয়েছে কিন্তু আগেরবার জাস্ট কালারের সোয়াচের জন্য দেখেন
এখানে একটা রাউন্ড লাইন পড়ে যাচ্ছে, আপনার এখানে স্ক্রিনে এত বোঝা যাচ্ছে না, আমার এখানে একটা রেখার মতো পড়তেছে লাইন। তো এভাবে করে আপনারা জাস্ট কালারগুলো মিক্স করে একটা সুন্দর করে গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন। এটা আমরা কোথায় করতেছি? আর্টবোর্ড। এখানে অপশনগুলো আর্টবোর্ডের জন্য কালার যেভাবে করবেন, টেক্সটের জন্য, যে কোনো শেপের জন্য সবকিছু ওভারঅল সেম। এটা গেল আমার নর্মাল টেক্সট বোর্ডের। এরপরে আসি আমরা এলিমেন্টস। এলিমেন্টসে আমরা কি কি পাবো? এলিমেন্টসে যদি যাই, এলিমেন্টসের শেপের মধ্যে সবসময় শেপগুলো পাবেন। যেখানে আমার লাইন টুল আছে, নেটওয়ার্কের যা তো অবস্থা, ডেটা এখন পারচেস করবো দেখি। তাহলে গ্রামীণেরও তো এর আগে ডেটা কিনেও তো ইউজ করতে পারি না। শেপে গিয়ে বসে আছে। দেখি ডেটা কিনে নেই, কিভাবে করে ক্লাস করা যায়। এই যে দেখেন এখানে ওভারঅল প্রত্যেকটা শেপগুলো পাবেন, লাইন দেয়া আছে, তারপরে শেপ কি কি শেপ পাচ্ছেন, স্কয়ার শেপ। তো আমরা যে কোনো একটা নর্মাল লাইন নিচ্ছি, আর হচ্ছে একটা স্কয়ার নিচ্ছি, ঠিক আছে। উপরের ওভাল শেপ মানে দেখতেছি, উপরের এইটা, এই যে উপরের এই ডিজাইনটা আমি আপনাদের রিক্রিয়েট করে দেখাবো। আগে জাস্ট টুলস গুলো দেখে নেন, তারপরে উপরের ওভারঅল ডিজাইনটাই আমি আপনাদের রিডিজাইন করে দেখাবো, ওটা রিক্রিয়েট করে দেখাবো। এই যে দেখেন আমরা যে নর্মাল যে লাইন টুলটা নিলাম, লাইন টুলটা দিয়ে বিভিন্ন কাজ করা যায়। আপনারা বিভিন্ন যদি ডেমোগ্রাফিক কাজ করেন তখন সেটা কাজ করতে পারেন। এখন লাইন টুলের কালার যেটা চেঞ্জ করা যায়, আমরা আর্টবোর্ডের কালার যেভাবে চেঞ্জ করছি সেম লাইন টুলের কি টুলটা হচ্ছে, আপনারা জাস্ট ক্লিক করবেন, সিলেক্ট করে এটা দিয়ে কালার চেঞ্জ করবেন। এটা দিয়ে কি আপনার স্ট্রোক কালার চেঞ্জ। এখানে গেলে দেখেন এখানে লাইনের বিভিন্ন স্টাইলগুলো আসে। এটা কি ছোট দেখাচ্ছে না? একটু জুম করে দিলে বুঝতে পারবেন। লাইন টুল আপনার ডিজাইনে আপনি যেরকম লাইন রাখতে চাচ্ছেন, স্পেসিফিকলি কাজ হচ্ছে এটা। বোঝা যাচ্ছে? লাইন তো বোঝা যাচ্ছে না। এই যে দেখেন এটা দিয়ে আপনি লাইনের জাস্ট স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। এখানে স্কয়ার আছে, এগুলো কিন্তু সব স্কয়ার। এখন আপনি যদি চান লাইনগুলো ডট ডট দিয়ে রাখতে, তখন কি এখান থেকে প্রত্যেকটাই অপশনগুলো আছে। রাউন্ডেড এন্ড পয়েন্ট যদি রাউন্ড দিয়ে দেই, লাইনের কিন্তু পুরোটা রাউন্ড হয়ে গেছে। এই যে দেখেন একটু যখন বড় করবেন, এখন দেখছেন
বুঝতে পারছেন? রাউন্ড পয়েন্ট দিলে এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে, আর এটা হচ্ছে কি স্কয়ার শেপটা। যখন রাউন্ডেড পয়েন্ট দিব তখন এটা রাউন্ড হয়ে যাবে, এটা হচ্ছে কি স্কয়ার। এই যে এখন হচ্ছে লাইনের স্টাইলটা বোঝা যাচ্ছে। আপনি যদি চান এটার স্ট্রোকটা হচ্ছে স্ট্রোক ওয়েট বাড়ায় দিয়ে লাইনটা একটা অ্যাজ এ ট্যাবও ইউজ করতে পারেন আপনি লাইন চাইলে। হ্যাঁ, কিন্তু ট্যাব আমরা লাইন দিয়ে করব না, এটা না করারও কারণ আছে। অনেক ধরনের কাজ করতে করতে দেখবেন অনেক কিছু শিখতে পারবে। তো এই গেল আপনার লাইন টুলস। এরপরে কি আমার নর্মাল এই যে এখানে দেখছেন না এন্ডিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট, এই যে অ্যাঙ্করগুলো কোথায় রাখবো, কোন স্টাইলের অ্যাঙ্কর রাখবো, এটা কিন্তু আমরা সব লাইন পয়েন্টে পার্ট বাই পার্ট হচ্ছে সেট করে নিতে পারবো। এটার হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, ঠিক আছে? এরপরে আসি সবচেয়ে মজার জিনিস যেটা, এটা কোনটা এন্ডিং পয়েন্ট। হ্যাঁ, এই যে এন্ডিং পয়েন্টে আপনি কোনটা হচ্ছে দিতে চাচ্ছেন, এটা হচ্ছে শুধু প্লেন, কোনো কিছু থাকবে না। আমি এটা একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, এটা যদি আপনি চাচ্ছেন স্টার্টিং পয়েন্টে কোনটা দিবেন, এটা কোনো কিছু দেওয়ার দরকার নেই। স্টার্টিং পয়েন্ট যেভাবে আপনি ডিজাইনটা করতে চান, অ্যারো সাইড, রাউন্ড সাইড, এখানে প্রত্যেকটা ডিজাইন আছে। আর যদি স্টার্টিং সিম্বলগুলো, এই যে আপনি যখন লাইন টুলটা নিলেন, লাইন টুলটা নেয়ার পরে এটাকে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করলে এটার উপরে সব সিম্বল চলে আসবে। এরপরে হচ্ছে এন্ডিং পয়েন্টের কোন অ্যাঙ্কর পয়েন্টগুলো রাখতে চাচ্ছেন সেটাও এখানে শো করতেছে, আসছে। এই যে এটা দেওয়ার পরে এখন দেখেন এটা একটা মজার জিনিস। এটা সাধারণত আমরা বিভিন্ন ডিজাইনে যে রোড ম্যাপের ডিজাইনগুলো করি, যে রোডের হচ্ছে ম্যাপিং এর একটা সিস্টেম করি, ঠিক আছে? আর লাইনটা যখন বড় করবেন তখন আপনি শিফট প্রেস করে যদি লাইনটা হচ্ছে মুভ করেন, লাইনটা হচ্ছে সমান্তরাল থাকবে, লাইনটা বাঁকা হবে না। আর যদি শিফট পয়েন্ট না করে এটা এদিক ওদিক করেন তখন এটা কিন্তু মুভ করতে পারবেন, এটা হচ্ছে আপনার অ্যারো মুভ হবে। শিফট প্রেস করে এখন আপনি চাচ্ছেন লাইন বড় করবেন, আমার কার্সর সবসময় কন্ট্রোলে থাকেন, আপনি সহজ কথায় শিফটে প্রেস করবেন, তারপর লাইনটা যত বড় করেন ও কিন্তু সমান্তরালে যাবে, ও হচ্ছে আর অ্যারো হবে না, ও ডিস্ট্রাক্ট লাইন হবে না। তারপরে এরপরে দেখি এলভোট, এটার কাজ কি। এটা স্ট্রেট আছে, আপনি যদি চান এলভোট করবেন, এলভোট ক্লিক করার পরে এখন দেখেন সবগুলো কিন্তু হরিজন্টালি হচ্ছে একটা হোয়াইট মার্ক আছে, একটা হচ্ছে জাস্ট স্ট্রেট। এটা আপনি ধরে নিচে প্রেস করবেন, ঠিক আছে? এটা ধরে নিচে প্রেস করেন, রাউন্ড হয়ে গেছে, বুঝতে পারছেন? এরপরে আবার দেখেন আমি জাস্ট এই যে হোয়াইট স্পেস যেটা, এটা ধরে ক্লিক করে প্রেস করতে হবে, ক্লিক করে প্রেস করবেন, এটা কিন্তু মুভ করতেছে। এই যে এটা হচ্ছে মুভ করতেছে, দেখছেন? হ্যাঁ, রোড ম্যাপিং এর মতো হয়ে গেছে। এটা গেল কি আমার, এটা ছিল হচ্ছে এলভোট। আর যদি কার্ভড দেই তাহলে এটা পুরোটা রাউন্ড হয়ে যায়। ডটের উপরে প্রেস করে আমি যদি চাই এটা রাউন্ড করব, এখন আমি চাচ্ছি যে আরেকটু রাউন্ড করব, এই পয়েন্টটা আমি মিডলে নিয়ে আসবো, তখন কি এটার এদিক ওইদিকে না, এটার উপরে গিয়ে যখনই প্লাস সাইন আসবে তখন আপনি ক্লিক করে এটা মুভ করেন, এটা মুভ হয়ে গেছে। প্লাস সাইনটা আসার পরে এখন আমি যেই দিকে নিচ্ছি ওই দিকেই যাচ্ছে, কিন্তু দেখছেন ওই দিকেই যাচ্ছে। এটা এইভাবে করে আপনি পয়েন্টগুলো মুভ করতে পারেন। ওভারঅল লাইন এটা গেল। এরপরে এটার সাথে একটু লাইনের এটা আর একটা দেখেন, এখানে হচ্ছে অপাসিটি। লাইনের এটা আমার 100% অপাসিটি আছে। এখন আমি চাচ্ছি যে লাইনটা একটু ট্রান্সপারেন্সি দিয়ে দিচ্ছি। ট্রান্সপারেন্সিটা আপনি অপাসিটি থেকে ট্রান্সপারেন্সিটা দিতে পারবেন, এটা আপনার অপাসিটি কন্ট্রোলার। এটা শুধু লাইন না, যে কোনো ইমেজ হোক, যে কোনো কিছুর জন্য আপনি এটা কাজ করতে পারবেন। এই গেল আমার হচ্ছে লাইন টুল, ঠিক আছে? এরপরে আমি দেখি একটা শেপ। আপনি যে বললেন না যে এই কার্ভ শেপটা কিভাবে আনছে, এটা এখান থেকে দেখেন। শেপ অনেকগুলো আছে, একটা শেপ আছে আর অলরেডি কার্ভ করা একটা শেপ আছে।
কার্ভ করা শেপটা দিয়ে আমরা কিছু কাজ করব, কিন্তু এটার দেখা যাবে কি সব সময় এটার কার্ভনেসটা ঠিক থাকে না। আমি যখন এটার সাইজটা ছোট করব না, তখন এটা একটু চ্যাপ্টা হয়ে যায়, রাউন্ড শেপটা একটু চ্যাপ্টা হয়ে যায়। আপনি এটার যদি কালারগুলো করতে চান, কালার সেম প্রসেসে আগে আমরা যেভাবে কালার করছি এটা কালারটা সেম প্রসেসে করতে পারবেন। এটাই আমি স্ট্রোক দিতে চাচ্ছি যে আমার এটার চারদিকের বর্ডারে একটা স্ট্রোক থাকবে, স্ট্রোক ওয়েটটা দিচ্ছি 4 দিলাম। স্ট্রোকের কালার এই যে মাঝে একটা আছে যে মাঝে হোয়াইট চারদিকে কালার, এটা হচ্ছে স্ট্রোকের কালার। স্ট্রোকের কালার যদি আপনি চান গ্রাডিয়েন্ট দিতে, আপনি গ্রাডিয়েন্ট দিতে পারেন, ঠিক আছে। আপনি হোয়াইট দিতে চান, এখান থেকে আপনি স্ট্রোকের কালারটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এটা গেল স্ট্রোকের কালার। স্ট্রোকের স্টাইল যদি চেঞ্জ করতে চান, এখান থেকে জাস্ট নর্মাল স্ট্রোকের স্টাইল চেঞ্জ করে দিবেন, এটার কালারটা একটু চেঞ্জ করুন। আমার একটা ফ্রেন্ড আছে, আমি বলতে পারি ম্যাম আমাদের ভার্সিটির মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট হচ্ছে গিয়ে মানে ক্যানভা ডিজাইনার ম্যাম। ও মানে ওনার সেলফ টট, ও মানে কি মানে ছোটবেলা থেকে বানাইতে ওর থেকে এমন হাত চলে আসে, এরকম হয় অনেকে। হ্যাঁ, আপনি ডিজাইনে এইটাই হয়, ডিজাইনে কেউ আপনাকে শেখাতে পারবে না। আমি আপনাকে এখন ক্যানভা টুলসগুলো শেখায় দিচ্ছি, কিন্তু আপনি যখন একটা কাজ করবেন, আপনি শুরুতে আমি বলি সবাইকে যে আপনি কাজ করবেন কি, আপনি নিজে থেকে আইডিয়া আসবে না কি ডিজাইন করবেন না করবেন। আপনি গুগলে যান, 5টা ডিজাইন নেন, সেম ডিজাইনটা আপনি শুধু রিক্রিয়েট করেন, সেম ডিজাইনটা রিক্রিয়েট করেন। আজকে আপনি দেখবেন যে এই ডিজাইনটা আমি নর্মাল এখন দেখাচ্ছি, যে নর্মাল একটা গ্রাফিক্সের রেডি গ্রাফিক্স আছে ক্যানভা থেকে, ওইটা দিচ্ছি। আপনি কালকে এই ডিজাইনটা করতে পারতে আপনার আইডিয়া চলে আসবে, আচ্ছা আমি গ্রাফিক্স থেকে না গিয়ে এই ডিজাইনটা তো আমি ফিল কালার দিয়ে স্ট্রক কালার অফ করে এটা বের করতে পারি। ডিজাইনের ব্যাপারে শুধু ক্যানভা না, আপনি ডিজাইনের যে কোনো, বিশেষ করে গ্রাফিক্স রিলেটেড যে ডিজাইনগুলো, আপনি যত হচ্ছে ডিজাইন করবেন তত আপনার হাত চলে আসবে। না আপাতত এটা দেখাচ্ছে, আমি দেখাবো এটা। তো এটা দিয়ে যদি চান, এটা হচ্ছে এখন কার্ভ করব। এই যে আমার এটা তো স্কয়ার ছিল, এটাকে আমি এটার মতো করে কার্ভ করে নিব। এই যে আমার এটা কার্ভ হয়ে গেছে, দেখছেন, এটা কার্ভ হয়ে গেছে। এখন আমরা যে ট্যাবগুলো বললাম যে এটা দিয়ে না করে, এই ট্যাবটা যদি আমি রাউন্ড করি, এটা কতটুকু বোঝা যাচ্ছে, এটা পুরোটা কিন্তু রাউন্ড শেপ আসে নাই, পুরোটা রাউন্ড শেপ আসে নাই। কিন্তু আমি যখন এটা দিয়ে রাউন্ড করব দেখেন, এবং এটা কার্ভ 100% করে দেই, এটার স্ট্রোকটা অফ করে দেই। দুইটা ডিফারেন্টটা দেখেন তো, এটার এটা কি সেম আসছে না? এটার রাউন্ডটা যতটা স্মুথ আসছে, আমার এখানে ইয়েলো কালার দেখাচ্ছে কেন? আল্লাহ, আমি তো এতক্ষণ এটা খেয়ালই করি না। এদিকে অফ হোয়াইট কালার, এটা হচ্ছে ব্লু কালার, এটা অফ হোয়াইট কালার। এটার শেপটা দেখেন, এটা কিন্তু একটু ওই কি বলে স্কয়ার শেপ আসছে, আর এটা কিন্তু পুরোটা রাউন্ড হয়েছে। এই জন্য আপনারা যখন ট্যাবগুলো রেডি করবেন, ট্যাবগুলো সবসময় স্কয়ার শেপটা নিয়ে এটা পুরোটা রাউন্ড দিয়ে তারপরে এটা করবেন। এখন এই হ্যাঁ স্কয়ার শেপ সরাসরি পাওয়া যাবে, কিন্তু পাওয়া গেলে সেটার একটা আবার কাজ আছে। আপনি সরাসরি গ্রাফিক্সে পাবেন, সেটার মধ্যে আপনি যখন টেক্সচার ক্যানভায়, সেটাই বললাম, আপনি ওইটা দিয়ে ওইটার আছে এই যে এই শেপটা, এই শেপটারও আবার একটা কাজ আছে। আপনি এই শেপটা ও বাই ডিফল্ট যেটা দিছে না, এটার থেকে ছোট করবেন, এটা চ্যাপ্টা হয়ে গেছে, লম্বা হয়ে যাবে, দেখছেন? এই লম্বাটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। স্কয়ার নিলে এটা সুন্দর করে কন্ট্রোল হয়, কারণ আপনার যখন এই দেখেন, আপনার যখন এইখান থেকে এটা আপনি যখন খুশি তখন হচ্ছে এটা কিন্তু আমি কার্ভ 100 করে দিছি, তারপরে কিন্তু আমার এটা ওই স্মুথলি আসে না, আসছে। কিন্তু স্কয়ারটা নিলে যতটা স্মুথ আসবে, এই রেডি শেপ নেন বা এই যে ওর যে একটা নর্মাল শেপ আছে, এটা নিলে এইভাবে স্মুথলি আসে না।
এবং ডিজাইনগুলোর মধ্যে এই ছোট ছোট ভুলগুলোর ডিজাইনগুলো অনেক উল্টাপাল্টা দেখায় চোখে। যে কোনো ট্যাব ইউজ করার সময় স্কোয়ার শেপটা নেবেন, স্কোয়ার শেপটা নিয়ে তারপরে এটা রাউন্ডেড পয়েন্ট করে দেন, 100% রাউন্ড করে দেন, এটা ইজিলি আপনি এটা যে কোনো সাইজের করতে পারবেন। আমার মনে হচ্ছে যে আমি এটা ডিজাইনের অর্ধেক রাখবো, হাফ রাখবো, তখন আমি এটা নিয়ে রাউন্ড করে দিব। যেগুলো আপনি এই শেপগুলো নিয়ে করতে পারবেন না, আপনার রেডি যে শেপগুলো আছে না, রেডি শেপগুলো আপনি একটা নির্দিষ্ট মেজারমেন্টের ছোট যদি করতে যান তখন ওই শেপটা হচ্ছে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, তখন ওটা একটু লম্বাটে হয়ে যায়। আর এখন আপু দেখেন যে এই শেপটাও কিভাবে করছে, এই শেপটা কিভাবে করছে, নর্মাল এই শেপটাই নিছে। আর ক্যানভার যখন শেপগুলো বড় ছোট করতে যাবেন, কর্নার ধরে টান দিলে আপনার বড় ছোট যে কোনো হবে, আপনি কন্ট্রোল বা শিফট ধরে চাপ দিবেন, তাহলে হচ্ছে কি ওটা স্কোয়ারলি থাকবে, ওর চেঞ্জ হবে না। এখন দেখেন এই যে এই বর্ডারটা না, এটা জাস্ট শুধু কালারের কাজ। শেপটা সিলেক্ট করলাম, কালার ধরবেন, কালার ধরার আগে হচ্ছে আমি আরেকটা স্ট্রোক দিয়ে নেই, নর্মাল একটা স্ট্রোক দিলাম, স্ট্রোকের কালার দেয়া। এটা হচ্ছে কিন্তু আপনার স্ট্রোকের কালার, বারবার বলি এটা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে হাফ কালার এটা হচ্ছে কি স্ট্রোক কালার, এটা হচ্ছে ফিল কালার। ফিল কালার মানে কি আপনার শেপের ভিতরের কালারটা, আমি ফিল কালারটা অফ করে দিচ্ছি। এই যে দেখেন চলে আসছে শেপটা, দেখছেন এই শেপটাই ও জাস্ট রোটেট করে এখান থেকে রোটেট করছে। আমার এটা তো 100% দেয়া, এই জন্য শেপটা এখনো ওইভাবে দেখাচ্ছে না, কিন্তু এটা আমি যে উপরে শেপটার কথা বলছি, এটা না হ্যাঁ এই যে ইমেজের উপরে, হ্যাঁ এই যে এটা তো জাস্ট একটা ইমেজ বসাইছে, ইমেজ বসানোর পরে এই শেপটা আলাদা দিয়ে দিছে। আলাদা। হ্যাঁ, এই ডিজাইনটাই আমি আপনাদের রিক্রিয়েট করে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে। এই এখনই দেখেন এটার উপরে আমি একটা ইমেজ নিয়ে আসি, ক্যানভায় কাজ করার সময় আর একটা জিনিস খেয়াল করবেন, আমরা ইমেজগুলো নেই তো গুগল থেকে না, এই একটা জিনিস খেয়াল রাখবেন, গুগল থেকে ইমেজ কোন সাইটে হাই রেজুলেশনের, লো রেজুলেশনের এত কিছু দেখা তো পসিবল না। নর্মাল কিওয়ার্ড দিয়ে ইমেজ দিলেন, ইমেজে যাওয়ার পরে একটা টুলস অপশন আছে, সাইডে টুলস অপশন আছে, টুলস অপশনে যদি যাবেন, এরপরে দেখেন এখানে সাইজ আছে, সাইজে এনি সাইজ দেয়া থাকে, আপনারা এনি সাইজ না দিয়ে লার্জটা সিলেক্ট করে রাখবেন। যতবার কিওয়ার্ডে দিয়ে হচ্ছে যতগুলো ক্যাটাগরির ইমেজ দেখতে যাবেন, প্রত্যেকটা এইভাবে লার্জ সাইজ দিয়ে রাখবেন, তাহলে কি আপনার সব সাইজের আসবে না, শুধুমাত্র হাইলি পিক্সেলের যেগুলো থাকবে ওইগুলো আসবে। তারপরে কি আপনি এটা চেক করে দেখতে পারবেন। আপনি একটা ইমেজ দেখলেন, এই ইমেজটা জাস্ট একটা ক্লিক করে সাইডে আসুক, এই যে এই ইমেজটা সাইডে যখন ওপেন হয় এখানে পিক্সেল দেখা যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা ইমেজের পিক্সেল, তো এখানে কি 1000 × 800, তো আমরা পিক্সেল গুলো সাধারণত দেখবেন কি হাজারের উপরে যেগুলো থাকে, অনেকগুলো 300-400 থাকে, ওগুলো নিবেন না। কেন নিবেন না? এই ইমেজটা আপনি যখন ক্যানভায় নিয়ে যাবেন, এই ইমেজটা আপনি ক্যানভায় যে কোনো ওয়েতে ইউজ করতে পারবেন, এটা অত ফেটে যাবে না, কিন্তু 300, 400, 600, 700 পিক্সেলের যেগুলো থাকে ওগুলো না ক্যানভায় ডিজাইনের পরে অনেক ডিজাইনে দেখবেন যে আপনার ওভারঅল ডিজাইনটা খুব সুন্দর আসছে, ঠিক আছে, ফন্টগুলো সব দেখতে খুব লাগতেছে, কিন্তু মাঝে যে দুই একটা ফ্লাওয়ারের ইমেজ বা ওই জিনিসগুলো না, ইমেজটা খুব ভাষা ফেটে আসতেছে, ওটা হচ্ছে লো পিক্সেলের ইমেজ, লো পিক্সেলের ইমেজ 800, 1000 এর উপরে ইমেজ একটু সার্চ করলে 1200, 1300, 2022 এমনও পাবেন। আরো কিছু ইমেজগুলো থাকবে জেপিজিতে থাকে না, ওয়েবে থাকে, ডব্লিউপি থাকে, ওইটা আবার জেপিজিতে কনভার্ট করে তারপর ওইটা ইউজ করতে পারেন। আর কিছু ইমেজের জন্য unsplash.com এ খুব ভালো রেজুলেশনের ইমেজ পাওয়া যায়, ওখান থেকে ফ্রিলি কিছু ডাউনলোড করে রাখতে পারেন, unsplash.com।
এই যে দেখেন এই ইমেজটা, এই যে যেটা বলছেন ফ্রেমটাও কিভাবে আনছে। আমি নর্মাল একটা ফ্রেম হচ্ছে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের এখানে আবার ফ্রেম আছে, ইয়াল্লাহ ইয়াল্লাহ